ওকে, রেকর্ডিং শুরু করে দিলাম। আচ্ছা দেখো কি বলছে, দেখো এই যে দুটো ভেক্টর এখানে আছে আর এখানে দুটো ভেক্টর আছে। বেসিক্যালি আমরা কি জানি যে ইউ প্লাস ডাব্লু হচ্ছে কি এই দুটো সেটের যে ইউনিয়ন হয় সেই ইউনিয়ন দ্বারা জেনারেট করা হচ্ছে। সো ইউ প্লাস ডাব্লু ইজ বেসিক্যালি ইউ আর ডাব্লুর ইউনিয়ন দ্বারা জেনারেটেড, বা তুমি বলতে পারো এই দুটো এই চারটে ভেক্টরের এই এই দুটো আর এই দুটো এদেরকে ইউনিয়ন করলে চারটা ভেক্টর হবে, এই চারটা ভেক্টর দ্বারা জেনারেটেড হচ্ছে, তাই তো? আচ্ছা, আরেকটা জিনিস করতে পারো, এদের যদি ইন্টারসেকশন বের করতে পারো তাহলে তুমি এই ফর্মুলাটা ইউজ করতে পারো, ডাইমেনশন অফ ইউ প্লাস ডাব্লু ইজ ইকুয়ালস টু ডাইমেনশন অফ ইউ প্লাস ডাইমেনশন অফ ডাব্লু মাইনাস ডাইমেনশন অফ ইন্টারসেকশন, রাইট? এস আর না? সো এখানে কোন জিনিসটা ইজি মনে হচ্ছে তোমার? দেখো ইন্টারসেকশন কি ইজি মনে হচ্ছে না ইউ প্লাস ডাব্লুটা ডাইরেক্ট ইজি মনে হচ্ছে? কোনটা মনে হচ্ছে? না কোনোটাই মনে হচ্ছে না, দুটোই বলতে পারো। আই থিঙ্ক ইন্টারসেকশন এখানে ইজি মানে বোঝা যাচ্ছে না, এখানে ইন্টারসেকশনটা কি করে ইজি বলবে, তাই না? আমি ক্লিয়ার তো নাকি? ইন্টারসেকশন এখানে কোনোভাবেই ইজি মনে হচ্ছে না, আমার তো মনে হচ্ছে না। ঠিক আছে, তাহলে আমরা তাহলে দেখো ইন্টারসেকশন যদি আমাকে বের করতে বলে তাহলে আমি এখানে প্লাসটা আগে বের করব, বা এখানে যেহেতু প্লাসটাই দিয়েছে সো আমি প্লাসটাই কিন্তু আগে বের করব। হ্যাঁ, প্লাসটা ভালো। তো প্লাসটা কিভাবে বের করব বলো? দেখো এই দুটো কি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট? ইয়েস অর নো? 1 2 1 আর 2 1 3? হ্যাঁ। আচ্ছা, এবার যে 3 নম্বর ভেক্টরটা, আচ্ছা ম্যাক্সিমাম এরা সব R3 এর এলিমেন্ট, তাহলে ম্যাক্সিমাম ডিগ্রি হতে পারে 3 ইউ প্লাস ডাব্লুর, ঠিক? এবার দেখো যে এই যে একটা হয় এইটা বা এইটা, এরা যখন এর সঙ্গে জয়েন হচ্ছে তখন কি নতুন কোনো তুমি ডাইমেনশন পাচ্ছ? তাহলে তার জন্য তুমি কি করতে পারো, ডিটারমিনেন্ট টেকনিক ইউজ করতে পারো। লাইক এখানে 1 2 1 2 1 3, এইটা তো দুটো ডাইমেনশন দেবেই। এখানে যদি তুমি 1 0 0 ইউজ করো তাহলে কি এটা ডিটারমিনেন্ট যদি নন জিরো হয় তাহলে তো ডাইমেনশন 3 হয়ে যাবে না? 1 2 3টা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট পেয়ে যাবে। বোঝা গেল? তো এইটার যেহেতু এখানে তোমার 1 মানে এই রো বরাবর তুমি যদি এক্সপ্যান্ড করো থার্ড রো বরাবর, তাহলে আমরা কি পাচ্ছি? প্লাস মাইনাস প্লাস 1 ইন্টু কি হবে, এটা বাদ, মানে এটা বাদ হয়ে যাবে, এটা বাদ হয়ে যাবে, তাহলে থাকলো কত? 6 minus 1 which is 5 which is নন জিরো। তার মানে বেসিক্যালি কি এই তিনটে হচ্ছে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, তাহলে ম্যাক্সিমাম ডিগ্রি কত হতে পারে? 3ই হবে, ম্যাক্সিমাম ডাইমেনশন 3ই তো হবে নাকি? 3-এর বেশি তো সম্ভব নয়। ক্লিয়ার না বলো? হ্যাঁ স্যার। তুমি এইটা দিয়েও ট্রাই করতে পারো, এইটা দিয়ে যদি ধরো এইটা যদি এদের কম্বিনেশনের মধ্যে থেকে যায়, মানে ডাইমেনশন যদি এটা যদি জিরো চলে আসে তাহলে তোমাকে এটা টেস্ট করতে হবে, তখন এইটা মানে কোনো রোল প্লে করবে না। ঠিক আছে? সো আমরা এখানে কি পাচ্ছি? 3 ডাইমেনশন পেয়ে যাচ্ছি। সো এইটার ডাইমেনশন হয়ে গেল 3, তাহলে 3 ইকুয়ালস টু এর ডাইমেনশন 2, এর ডাইমেনশন 2, তাহলে এখানে যদি এক্স বসাই তাহলে এখান থেকে এক্স এর ভ্যালু পাচ্ছি 1, তার মানে ইন্টারসেকশনের ডাইমেনশন হয়ে যাচ্ছে 1। দেখো ইন্টারসেকশনটা কিন্তু এমনি বের করাটা অতটা ইজি নয়। বোঝা গেল? ওকে স্যার। স্যার তাহলে 40 কোশ্চেনটা ইন্টারসেকশনের ডাইমেনশনটা বের করতে বলেছে, তাহলে এই সিমিলার মেথডে ইউ প্লাস দিয়ে ডাইমেনশন বের করে ফর্মুলাটা লাগিয়ে বের করব। কারেক্ট, একদম ঠিক আছে। কারণ ডাইমেনশন আরেকবার বলবেন। হ্যাঁ কি ডাইমেনশনটা যে ইউ প্লাস ডাব্লিউ টা 3 এলো, আরেকবার বলবেন। দেখো ইউ প্লাস ডাব্লুটা কি? বেসিক্যালি ইউ প্লাস ডাব্লু ইজ নাথিং বাট এই যে এইটা হচ্ছে লিনিয়ার স্প্যান অফ, এখানে দুটো ভেক্টর আছে, এখানে দুটো ভেক্টর, সো এইটা হয়ে যাবে লিনিয়ার স্প্যান অফ দ্য চারটা ভেক্টর হয়ে যাবে, মানে এই সবগুলোর ইউনিয়ন নিয়ে নিলাম আর কি। সো এই চারটা ভেক্টর হয়ে গেল। তাহলে এই চারটা ভেক্টরের মধ্যে কতগুলো তোমার লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট আছে, কতগুলো ডিপেন্ডেন্ট আছে, সেটাই হচ্ছে মেন ব্যাপার, রাইট? তার মানে এই চারটা দিয়ে তুমি যদি ম্যাট্রিক্স ফর্ম করো
আজকে আমরা ডিসকাস করব ম্যাট্রিক্স ফর্ম। সো বেসিক্যালি আজকে আমাদের এই টপিকগুলোই আরও ডিটেলসে আমরা করতে চাই। সো বেসিক্যালি এটা কি হয়ে গেল, এটা একটা হয়ে গেল 4/3 ম্যাট্রিক্স হয়ে গেল। তুমি এটাকে কলাম ওয়াইজও সাজাতে পারো ইফ ইউ ওয়ান্ট। তোমার যদি মনে হয় যে না এখানে আমার বেশি হয়ে যাচ্ছে, আমি কলাম ওয়াইজ সাজাবো, তাতেও করতে পারো। তুমি চাইলে এটাও রাখতে পারো, ঠিক আছে? তুমি এইভাবেও করতে পারো, লাইক এটাকে যদি তুমি কলাম ওয়াইজ সাজাও। সো এইটাকে তুমি ফার্স্ট কলামে রাখলে, কারণ র্যাঙ্কের ক্ষেত্রে ডাজন্ট ম্যাটার, রো ওয়াইজ দেখো কলাম ওয়াইজ দেখো, ডাজন্ট ম্যাটার। এটা হয়ে যাবে 2 1 0 0, এটা হয়ে যাবে 1 3 0 1। এইভাবেও তুমি ভাবতে পারো, ঠিক? এবার এর র্যাঙ্ক দেখো কত হচ্ছে, এর র্যাঙ্ক হচ্ছে 3 না র্যাঙ্ক হচ্ছে 2, ঠিক? তো র্যাঙ্ক এখানে কিভাবে চেক করতে পারি? আমাদের র্যাঙ্ক বের করার দুটো অপশন আছে, একটা ডিটারমিনেন্ট দিয়ে দেখতে পারি, আর একটা হচ্ছে অপারেশন করে, মানে রো অপারেশন করে। তো এখানে তুমি কোনটা তোমার ভালো লাগছে সেটা তুমি যে কোনো একটা ইউজ করতে পারো, ডাজন্ট ম্যাটার, ঠিক আছে? তো এখানে যেমন তুমি যদি ধরো এই 3/3 ম্যাট্রিক্সটা দেখতে পারো, দেখো এখানে 1 0 0 আছে, তো 3/3 ম্যাট্রিক্সটা তুমি এখানে অবজার্ভ করতে পারো। এই 3/3 ম্যাট্রিক্সটা দেখো এর ডিটারমিনেন্ট কত হচ্ছে। এখানে যেহেতু 1 0 0 আছে, তাহলে 1 ইন্টু এইটা হয়ে যাবে, এইটা 1 ইন্টু এইটা হয়ে যাবে, এর ডিটারমিনেন্ট হয়ে যাবে। এর ডিটারমিনেন্টও নন জিরো, তাহলে 1 ইন্টু নন জিরোই থাকছে। তার মানে কি এই 3/3টা নন জিরো হয়ে গেল। তার মানে এর ডাইমেনশন 3ই, মানে র্যাঙ্ক 3 হয়ে গেল। এখান থেকে আমরা বলে দিতে পারছি র্যাঙ্ক হয়ে গেল কত, 3। বোঝা গেল? তাহলে র্যাঙ্ক মানে কিটা কি? র্যাঙ্ক মানে হচ্ছে যে যতগুলো তুমি মানে ম্যাক্সিমাম সাব ম্যাট্রিক্স যেগুলো পাবে, যেমন এখানে 3/3 ম্যাট্রিক্স তুমি পাবে, সবচেয়ে বড় স্কোয়ার ম্যাট্রিক্স কি পাবে, সেটা হচ্ছে 3/3। তো এই 3/3 দেখো যদি সবগুলোই যদি 0 হতো ডিটারমিনেন্ট, এখানে তুমি কটা 3/3 পেতে পারো? 4টে 3/3, মানে এক একটা রো বা এক একটা কলাম তুমি যদি বাদ দাও, তাহলেই তো 3টে কলাম পড়ে থাকবে আর 3টে রো, তাই তো? 3/3 ম্যাট্রিক্স পড়ে থাকবে। তাহলে যে কোনো একটা কলাম তুমি যদি বাদ দাও, তাহলে 4টে অপশন থাকলো, 4টে ম্যাট্রিক্স পাবে। এই 4টারই ডিটারমিনেন্ট যদি 0 চলে আসে, তাহলে র্যাঙ্ক হয়ে যাবে 3, আর হবে না, তখন 3-এর কম হতে পারে। এই 4টার মধ্যে যদি অ্যাটলিস্ট একটা ডিটারমিনেন্ট নন জিরো পাই, তাহলে র্যাঙ্ক হয়ে যাবে 3। এখানে যেটা আমরা পাচ্ছি, এই ম্যাট্রিক্সটা ডিটারমিনেন্ট নন জিরো পাচ্ছি, তার মানে র্যাঙ্ক 3 হয়ে গেল। যদি এটা 0 আসতো, তাহলে আমাকে নেক্সট 3/3 দেখতে হতো। এরকম চারটে 3/3 যদি আমি দেখে সবটাই যদি 0 হতো, তাহলে আমি বলতাম যে র্যাঙ্ক হয়ে যাবে 3-এর কম। তাহলে 3-এর কম হলে এবার আমাকে 2/2 দেখতে হতো। এবার 2/2 গুলো যদি সবকটা 2/2 যদি 0 হয়ে যেত, তাহলে র্যাঙ্ক হয়ে যেত এবার 1 হয়ে যেত। এইরকম ভাবে র্যাঙ্কটা আমরা ডিটারমিনেন্ট টেকনিক দিয়ে বের করতে পারি, ঠিক আছে? এবার দেখো ম্যাট্রিক্সটা যদি অনেক বড় সাইজের হয়ে যায়, তখন তুমি কিন্তু ডিটারমিনেন্ট বের করতে পারবে না। লাইক 4/4 যদি হয়ে যায়, তাহলে সম্ভব না। তখন আমরা কি করি? তখন আমরা রো অপারেশন করে বের করতে পারি। তো এখানেও তুমি রো অপারেশন করে বের করতে পারো, ঠিক আছে? রো অপারেশন করবো কি এটার? যদি দেখতে চাও যে রো অপারেশন করে কিভাবে এটার র্যাঙ্ক বের করবো? হ্যাঁ স্যার। করবো না করবো না? স্যার আমার একটা কোশ্চেন আছে, বলবো? এটা বলো। হয়ে যাক তারপর। হ্যাঁ, আজকে যে মানে করে যেটা ছিল, একটা বলা ছিল যে একটা পলিনোমিয়াল, ওই আজকেরটা বাদ দাও, আজকেরটা বাদ দাও। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, আমি সব কয়টা করে ফেলছিলাম তো সেজন্য। ঠিক আছে ঠিক আছে, তুমি পার্সোনালি আমাকে জিজ্ঞেস করতে পারো ক্লাসের পরে, ঠিক আছে? ক্লাসে আজকেরটা ডিসকাস করব না, কারণ অনেকে পরীক্ষা দেবে, তাই তো? আচ্ছা, ক্লিয়ার হয়েছে এই কোশ্চেনটা? না হয়নি? আর কারো ডাউট আছে বলো, নেক্সট কোশ্চেন, তাহলে আমরা ডিসকাস করি কয়েকটা। আরো যদি এক দুটা মনে হয়। স্যার, হ্যাঁ বলো। দিনের ক্লাসে একটা ডাউট আছে স্যার। হ্যাঁ বলো। ওই
কোশ্চেন স্পেস যখন পড়াচ্ছিলেন ওই এক্সাম্পল দিয়ে যখন একটা হচ্ছিল না, তো ওখানে স্যার লাস্ট 2-3টে লাইন বুঝতে পারিনি। দাঁড়াও আমি কোশ্চেন স্পেসটা বের করি, আমি রেকর্ডিংটা দেখে নিচ্ছি। হ্যাঁ, রেকর্ডিং ঠিকঠাক চলছে। হ্যাঁ, কোশ্চেন স্পেস। আচ্ছা, আগে আমরা কমপ্লিমেন্ট করেছিলাম, তারপরে কোশ্চেন স্পেস। হ্যাঁ বলো, কোথায় কোথায় সমস্যা হচ্ছে বলো। স্যার এই যে এক্সাম্পলটা এই লাস্ট লাইন পর্যন্ত বুঝলাম, এরপরে নেক্সট স্লাইডে যেটা আছে যে একবার ডাব্লিউ হয়ে গেল, ডাব্লিউ প্লাস ওই 0 0 Z+W, ওই লাইনটা স্যার বুঝতে পারলাম না। আচ্ছা দেখো, আমরা যখন এতে মনে আছে তোমার, যখন গ্রুপ থিওরি করি, গ্রুপ থিওরিতে এইচ আমরা বলতাম এইচ হয় যদি এ বিলংস টু এইচ হয়, মনে আছে? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। সিমিলারলি এখানেও এ প্লাস ডাব্লু কি হবে? ডাব্লু হবে, কারণ ডাব্লুটা এখানে বেসিক্যালি জিরো এলিমেন্ট। ঠিক আছে, এইটা এই যে ভি বাই ডাব্লুটা কি, এইটা হচ্ছে সেট অফ অল কোসেটস। ঠিক আছে, তো এখানে ডাব্লুটা কাজ করছে এইচ এর মতন, ওখানে এইচটাকে আমরা আইডেন্টিটি ভাবতাম। হ্যাঁ কি না বলো? হ্যাঁ, ই এইচ সমান সমান এইচ। হ্যাঁ, মানে এইচ এর এলিমেন্ট যদি দিয়ে আমি ওখানে গুণ করি, লাইক এটা যদি এইচ এর এলিমেন্ট হয়, তাহলে এ এইচ সমান এইচ হয়ে যাচ্ছে। তখন কি হয়ে যাচ্ছে? এইটাই হয়ে যাচ্ছে তোমার আইডেন্টিটি এলিমেন্ট। সিমিলারলি এখানে আইডেন্টিটি এলিমেন্ট হচ্ছে ডাব্লুটা জিরো, ওটা জিরোর মতন কাজ করছে। ঠিক আছে, সেই জন্যই এ প্লাস ডাব্লুটা ডাব্লু হয়ে যাবে যদি এটা ডাব্লুর এলিমেন্ট হয়। ঠিক আছে, এটা ইফেন সরি ডাব্লু। এইখানেও তাই জিনিস, সেই জিনিসটাই ঘটছে। যদি কোনো একটা এলিমেন্ট ডাব্লুর এলিমেন্ট হয়ে যায়, তাহলে ওইটা যোগ, আর ডাব্লু প্লাস ডাব্লু মানে 0 + 0 = 0, তাহলে ডাব্লু প্লাস ডাব্লু ডাব্লুই হবে। এই জিনিসটা এখানে হচ্ছে বেসিক্যালি। তাহলে কি বুঝতে পারছো? এবার বুঝলে? হ্যাঁ স্যার। এই জিনিসটা এখানে ঘটছে। তো এই জিনিসটাকে আমি কি করলাম, প্রথমে সেপারেট করলাম। এটাকে আমি লিখলাম y × 1 0 0, মানে এই এক্স আর ওয়াই এর, মানে বেসিক্যালি এই যে এগুলো ছিল এদের দুটোর কম্বিনেশন আকারে আমরা লিখলাম, কারণ এখানেও 0 আছে, এখানেও 0 আছে। সো এক্স ওয়াই 0, এইটাকে আমি নিশ্চয়ই এই দুটোর কম্বিনেশন আকারে লিখতে পারবো, তাই না? কারণ এই দুটো 1 0 আর 1 1, যদি তুমি ভাবো, জিরোটাকে বাদ দিয়ে দাও, 1 0 0 1, এরা হচ্ছে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, তাহলে ডাইমেনশন 2 হয়ে যাচ্ছে। তাহলে এক্স ওয়াই কে তুমি ওদের কম্বিনেশন আকারে লেখা যাবে। তো সেই জিনিসটা এখানে আমি করলাম। ঠিক আছে, তো এটা হয়ে গেল y × 1 1 0 প্লাস এক্স মাইনাস ওয়াই × 1 0 0। হ্যাঁ, মানে এইটা 1 1 0 আর এটা 1 0 0 প্লাস ডাব্লু। তাহলে এইটাও তোমার ডাব্লুর এলিমেন্ট, এটাও ডাব্লুর এলিমেন্ট, এবং তাদেরই লিনিয়ার কম্বিনেশন। সো ডাব্লুর এলিমেন্ট y ইন্টু করলেও ডাব্লুর এলিমেন্ট, এটাও তাহলে ডাব্লুর এলিমেন্ট। তাহলে এই পুরো জিনিসটা কি হয়ে গেল? আলটিমেটলি ডাব্লু হয়ে গেল না? এই পুরো জিনিসটা ডাব্লু হয়ে গেল না? হ্যাঁ স্যার। তাহলে এইটা ডাব্লু, আর এখানেও আরেকটা ডাব্লু আছে, তো সেটাও ডাব্লুই হয়ে গেল। সো আলটিমেটলি এটা কি পড়ে থাকলো? 0 0 Z প্লাস ডাব্লুই পড়ে থাকলো। ঠিক সেটাই এখানে করেছি। সো আলটিমেটলি এটা হয়ে গেল। এবার 0 0 Z কে আমরা লিখতে পারি Z × 1 0 0 প্লাস ডাব্লু, এইভাবে এটাকে লিখতে পারি। তাহলে এটা হয়ে গেল এই জিনিসটার মাল্টিপল। তাহলে এই একটা ভেক্টর মানে 1 0 0 প্লাস ডাব্লু, এটা হচ্ছে একটা ভেক্টর। এটাকে আমরা অনেক সময় শর্টকাট করার জন্য বার দিয়ে ডিনোট করি, লাইক যেমন লিখি না, ZN লিখি না, 0 বার 1 বার 2 বার। তো এগুলো অ্যাকচুয়ালি কি, এটা হচ্ছে 0 প্লাস NZ, সরি হ্যাঁ 0 প্লাস ওটা কি হয়, NZই হয় তো নাকি? তারপরে 1 প্লাস NZ মানে n এর মাল্টিপল, তারপরে এখানে 1 প্লাস n এর মাল্টিপল, এটা হয়ে যাচ্ছে 1 বার। তো এগুলো প্রত্যেকটাই এক একটা সেটগুলোকে এখানে এলিমেন্ট হিসেবে ধরা হচ্ছে। তো এইখানে যা গল্প এখানেও তাই গল্প। বুঝতে পেরেছো? ক্লিয়ার হয়েছে? আর কিছু?
আর কিছু বলো। নাহলে আমি নেক্সট কোশ্চেন মানে নেক্সট থিওরি যা যা পড়ানোর কথা সেখানে চলে যাচ্ছি। ওকে, সো আজকে আমরা মেনলি রো অপারেশনের যা যা বিষয়বস্তু আছে সেই জিনিসগুলো আমরা কিন্তু পড়াবো। এখানে আমি 3টে জিনিস আমি অবশ্যই পড়াবো, সেটা আমি কি বলে দিচ্ছি। একটা হচ্ছে যে রো ইকুইভ্যালেন্সের আগের দিন আমি বলছিলাম রো ইকুইভ্যালেন্স কাকে বলে, ঠিক আছে? তো দেখে নাও রো ইকুইভ্যালেন্স কাকে বলে। এই যে এই জায়গা থেকে আমরা শুরু করি। রো রিডিউসড কাকে বলে? তো রো রিডিউসডে কি হচ্ছে, প্রথম যে নন জিরো এলিমেন্টটা পাচ্ছি প্রত্যেকটা রোয়ে সেইটা হতে হবে 1। এটা হচ্ছে রো রিডিউসডের একটা ক্রাইটেরিয়া। আর দ্বিতীয়ত যে ওই যে নন মানে লিডিং ওয়ানটা যেখানে যে কলামে থাকবে সেই কলামের বাকি এলিমেন্টগুলো 0 হতে হবে। সেই জিনিসটা আমরা এখানে দেখেছিলাম। আর রো রিডিউসড এচেলন কিভাবে হবে? প্রথমত রো রিডিউসড হতে হবে, দ্বিতীয়ত একটা নাম্বার আর পাবো, সেই আরটা হচ্ছে নাম্বার অফ নন জিরো রোজ, মানে প্রথম আর সংখ্যক নন জিরো রোজ থাকবে, তারপরে বাকিগুলো সব জিরো রোজ হবে। মানে জিরো রোজগুলো মানে যেটাতে সবগুলোই জিরো আছে সেই রোগুলোকে একদম লাস্টে রাখতে হবে। এটাই হচ্ছে কথা, জিরো রোজ মাস্ট লাই অ্যাট দ্য এন্ড। 3 নম্বর কন্ডিশন ছিল যে লিডিং ওয়ানটা যে যত নম্বর কলামগুলোতে অকার করবে, লাইক প্রথমটা ধরো K1 কলামে অকার করলো, তাহলে এইটাকে একটা ইনক্রিজিং অর্ডারে হতে হবে, ঠিক আছে? ইনক্রিজিং অর্ডার মানে ওটা আগে ঘটবে, মানে যেটা মানে ফার্স্ট রো এর লিডিং ওয়ানটা আগের কলামগুলোতে ঘটে যাবে, ঠিক আছে? এইভাবে মানে একটা তুমি আপার ট্রায়াঙ্গুলার ব্যাপার, আপার ট্রায়াঙ্গুলার ঠিক নয়, মানে একটা কি বলে ধাপের মতন একটা তুমি পাবে, যে এই যে ওয়ানগুলো ডান দিকে সরে যাচ্ছে আর কি, ঠিক আছে? এই ওয়ানগুলো ডান দিকে সরে যাবে। এইখানে যেমন ডান দিকে সরলো না, দুটো এদিকে সরলো, আবার এইটা বাঁ দিকে সরে গেল, তো এই জিনিসটা কিন্তু হলো না আর কি, এচেলন ফর্মটা হলো না। এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, এচেলন ফর্মটার দরকার কোথায়, ঠিক আছে? এইটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, যে আমাদের কেন দরকার হবে রো রিডিউসড এচেলন ফর্মটা, আমাদের কোথায় দরকার হবে, ঠিক আছে? তো এইটার অ্যান্সার দেওয়ার জন্য যেটা দরকার, যে এবার যদি কোশ্চেন করি, কোশ্চেন হচ্ছে যে when two matrices are row equivalent, দুটো ম্যাট্রিক্স কখন রো ইকুইভ্যালেন্ট বলা যাবে, ঠিক আছে? তাহলে তার কোনো ইফ এন্ড অনলি ইফ কন্ডিশন আছে কি নেই? সো তার অ্যান্সার হচ্ছে যে two matrices are row equivalent if and only if their row reduced echelon form, মানে দুটোকেই তো আমি কনভার্ট করে এচেলন ফর্মে আনতে পারি, এচেলন ফর্মস আর সেম, তাহলে দুটোকেই আমি সেম এচেলন ফর্মে কনভার্ট করতে পারবো। এটা হচ্ছে ইফ এন্ড অনলি ইফ, ঠিক আছে? তাহলে যদি দুটো ম্যাট্রিক্স তোমাকে এ আর বি দেওয়া থাকে, আর যদি বলে এরা রো ইকুইভ্যালেন্ট কিনা, একটা প্রসেস হচ্ছে যে এ ম্যাট্রিক্স থেকে তুমি রো ট্রান্সফর্ম করে রো অপারেশন করে যদি বি ম্যাট্রিক্সে যেতে পারো, সেইটা একটা উপায়। বাট এটা কিন্তু একদম স্ট্রেট ফরওয়ার্ড নয়। মানে এটা তুমি কিভাবে যাবে, ধরো একটা এ দেওয়া আছে, বি দেওয়া আছে, তুমি এখানে একটা সার্টেন অপারেশন করে তুমি বিতে পৌঁছাতে চাইছো, এটা কিন্তু অত ইজি নয়, মানে ডাইরেক্টলি তুমি হয়তো বুঝতে পারবে না। তো তার জন্য আমরা কি করি, যে এটাকে রিডিউস করি আরে নিয়ে যাই, আবার বিটাকেও রিডিউস করি, এটাও যদি আরে চলে আসে তাহলে আমরা বুঝে যাব, কারণ আমরা প্রত্যেকটা অপারেশনকে করা যায়, রিভার্স করা যায়। তাহলে এইখান থেকে বি থেকে যদি আরে যাওয়া যায়, তাহলে আর থেকে ডেফিনেটলি অপারেশনগুলোকে উল্টে দিলে আমি বিতে পৌঁছে যাবো। সো এ থেকে আর থেকে বি,
তার মানে কি এ থেকে বিতে যাওয়া যাচ্ছে, তাহলে বুঝতে পেরেছো? তো এইটা একটা প্রসেস। তাহলে আমরা কি করব, যে এটাকে রো রিডিউসড এচেলন করে আর এ নিয়ে যাবো, বিটাকেও রো রিডিউসড করে আর এ নিয়ে যাবো। সো দুটো যদি ডিফারেন্ট এচেলন ফর্ম পাই তাহলে বুঝবো যে এ আর বি নট রো ইকুইভ্যালেন্ট। বোঝা গেল? আচ্ছা, এটা কি ক্লিয়ার হলো যে দুটো ম্যাট্রিক্স রো ইকুইভ্যালেন্ট কিনা? তার জন্য আমরা কি করতে হবে, দুটোরই আলাদা আলাদা করে এচেলন ফর্ম বের করে দেখতে হবে যে দুটো সেম হচ্ছে কিনা। ঠিক আছে? এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট নয়, কারণ দুটোকে রো ইকুইভ্যালেন্ট দেখানোটা অতটা তাড়াতাড়ি তো হবে না, এটা টাইম লাগবে, কারণ এতগুলো অপারেশন করবে তোমার পরীক্ষা হলে এত টাইম নেই। সো জাস্ট ডেফিনেশনটাই তোমাদের দরকার। ঠিক আছে? আরেকটা ভাবে কিভাবে বলা যায়, যে ইফ in a finite number of row operations, b can be obtained from a or vice versa। মানে তুমি উল্টোটাও করতে পারো আর কি, মানে এ বি থেকে এতেও যেতে পারো অথবা এ থেকে বিতে যেতে পারো, কারণ এইটা রো অপারেশন গুলো হচ্ছে রিভার্সিবল প্রসেস। এ থেকে যদি বি যাওয়া যায়, বি থেকে এ যাওয়া যাবে। বুঝতে পেরেছো? এই হচ্ছে গল্প। ঠিক আছে? সো এটা তুমি যদি ডাইরেক্টলি দেখাতে পারো যে এ থেকে আমি বি যেতে পারছি, তাহলেও হয়ে যাবে। আর যদি না পারো তাহলে আমরা দুটোকেই রো রিডিউসড এচেলন বানাবো, যদি সেম হয়ে যায় তাহলে অবভিয়াসলি তারা ইকুইভ্যালেন্ট হবে। ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, এখান থেকে আরেকটা জিনিস বলা যায় যে কোনো ইনভার্টেবল ম্যাট্রিক্স, হ্যাঁ, এখানে একটা রেজাল্ট বলা যায় যে এনি একটা কি বলা যায়, যে এনি invertible matrix is row equivalent to identity। যে কোনো ইনভার্টেবল ম্যাট্রিক্স কি হয়ে যাবে, কারণ ইনভার্টেবল ম্যাট্রিক্সের উপরে তুমি যদি রো অপারেশন করো ইউ ক্যান গেট আইডেন্টিটি। ঠিক আছে? তার মানে আইডেন্টিটির উপরে তুমি যদি মানে ওই অপারেশনগুলোর উল্টোটা অ্যাপ্লাই করো, তুমি আবার এতে পৌঁছে যেতে পারো। ঠিক? মানে তাহলে এই জিনিসটাকে আমরা এক্সপ্লোর করে, হ্যাঁ, এই জিনিসটাকে এক্সপ্লোর করে আমরা অ্যাকচুয়ালি কি পেতে পারি, যে কোনো ইনভার্টেবল ম্যাট্রিক্সের ইনভার্স বের করতে পারি খুব সহজেই। বুঝতে পেরেছো? তাহলে দেখো যে how to use row operation to find inverse of A। ঠিক আছে? এইটা একটা বেশ ইন্টারেস্টিং কোশ্চেন আর কি। ঠিক আছে? এটা আমি বলছি না এটা তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। পরীক্ষাতে তোমার কেন ইম্পর্টেন্ট হতে পারে, যে তুমি যদি কোনো একটা ম্যাট্রিক্সের ইনভার্স বের করতে দেয়, ঠিক আছে, ইনভার্স বের করতে দেয়, তাহলে তুমি কিন্তু এই প্রসেসটা অ্যাপ্লাই করতে পারো, কারণ ইনভার্স বের করা জেনারেলি নট ইজি। ঠিক আছে? আর ইনভার্স বের করা, দেখো তোমাকে পরীক্ষাতে কিরকম কোশ্চেন দিতে পারে। ধরো একটা ম্যাট্রিক্স দিয়ে দিল, বললো এর ইনভার্স কোনটি, নিচের 1 2 3 4, তো তুমি 4টে গুণ করে করে দেখতে পারো যে কোনটাই আইডেন্টিটি আসছে। সেটা একটা উপায় হতে পারে। হ্যাঁ, সেটাই আমার মনে হয় হয়তো ছোট ম্যাট্রিক্স থাকলে খুব ইজিলি তুমি বের করতে পারো, আর না হলে তুমি রো অপারেশন ইউজ করে ইনভার্স বের করতে পারো। আমার মনে হয় সেটা অনেক বেশি ভালো, কারণ তুমি যদি অ্যাডজয়েন্ট দিয়ে যাও তাহলে তোমাকে 3টে আলাদা আলাদা অ্যাডজয়েন্ট বের করতে হবে, প্লাস ডিটারমিনেন্ট বের করে ডিভাইড করতে হবে। সো সেইটার থেকে আমার মনে হয় রো অপারেশন করলে তুমি তাড়াতাড়ি ইনভার্স পেতে পারো। বোঝা গেল? তো আমরা একটা এখানে যেমন অলরেডি দেখলাম এই যে কোশ্চেনটা, হ্যাঁ এই কোশ্চেনটা যেমন এটা মনে রাখো তো, 1 2 1 2 1 3 আর একটা হচ্ছে 1 0 0। ধরো এইটার আমরা ইনভার্স বের করবো, 1 2 1 2 1 3 মানে 121 213 আর 100।
এটার আমরা ধরো ইনভার্স বের করবো, ঠিক আছে? সো তুমি প্রসেসটা বুঝে যাবে। সো ফাইন্ড ইনভার্স অফ 1 2 1 2 1 3, আর এটা হচ্ছে ধরো এই ম্যাট্রিক্সটার ইনভার্স বের করবে, ঠিক আছে? তো কিভাবে আমরা করব তার জন্য আমি বলে দিই, টেকনিকটা মন দিয়ে দেখো তাহলে বুঝে যাবে। আর এখানে আমরা লিখবো আইডেন্টিটি, পাশে আইডেন্টিটি ম্যাট্রিক্সটাকে অ্যাড করে দেবো, জাস্ট অ্যাড করে দাও। এখানে অনেকে দাগ দেয়, তুমি একটা দাগ দিতে পারো আবার নাও দিতে পারো, এটা ম্যাটার করছে না, ঠিক আছে? এই একটা তাহলে 3/6 ম্যাট্রিক্স তুমি একটা মানে তৈরি করো। এবার কি করতে হবে যে তুমি বাঁ দিকের ম্যাট্রিক্সটাকে চেষ্টা করবে আইডেন্টিটিতে কনভার্ট করার, তাহলে অটোমেটিকলি ডান দিকের ম্যাট্রিক্সটা ইনভার্সে কনভার্ট হয়ে যাবে, ঠিক আছে? এটাই হচ্ছে মজা আর কি। তো এক কাজ করি আমরা, যেহেতু আমার এখানে আইডেন্টিটি বানাতে চাইছি, আমি প্রথমেই 100টাকে আগে নিয়ে চলে যাব, তাহলে ওটা অটোমেটিক্যালি হয়ে যাবে। তাহলে এখানে আমি R13 করি, তাহলে আমার এটা হয়ে গেল 1 0 0 0 0 1। এখানে যেভাবে এটা যেহেতু চেঞ্জ হবে পুরোটাই চেঞ্জ করব, ঠিক আছে? তাহলে 2 1 3 এটা আনচেঞ্জ থাকলো, 0 1 0, আর এইটা একদম নিচে চলে আসবে 1 2 1 1 0 0 হয়ে গেল। সবাই দেখতে পাচ্ছ? কারো দেখতে অসুবিধা হচ্ছে না তো? দেখো বুঝেছো কিনা এই জায়গাটা? আমার যেহেতু 1 0 0 দরকার, অলরেডি এটাকে উপরে নিয়ে চলে গেল। এবার কি করতে হবে, এবার এই এলিমেন্টটাকে 0 করতে হবে, মানে আইডেন্টিটির কি হয় 1 0 0, তাহলে আমাকে এই 1টা পেয়ে গেছি, তাহলে এর নিচে এটাকে 0 করতে হবে, তারপর এটাকেও 0 করতে হবে। তো এই দুটোকে আমি একসঙ্গে করতে পারবো, ঠিক আছে? তাহলে এখান থেকে ডাইরেক্টলি আমি এখানে আসছি। আচ্ছা ধরো এখান থেকে ডাইরেক্ট যদি ধরো এখান থেকে এইখানেই আসি, সো এখানে করব আমি R2 - 2R1, মানে এইটাকে এবার ফিক্সড করে নেবো এই ফার্স্ট রোটাকে। তাহলে R2 - 2R1 যদি করি, মানে সেকেন্ড রো থেকে যদি ফার্স্ট রোকে 2 দিয়ে গুণ করে তারপরে যদি বিয়োগ করি, দেখো এটা 2 মানে 2 - 2 হয়ে যাবে, 0 হয়ে যাবে। আর এখানে করব R3 - R1, তাহলে এইটা মাইনাস এটা করলে এটা 0 চলে আসবে, তো দুটোই 0 চলে আসবে। তাহলে এইটা অ্যাপ্লাই করার পর আমি কি পাবো, তাহলে ফার্স্ট রো আমার কিন্তু আনচেঞ্জ থাকছে, সো 1 0 0 0 0 1, তো এটাকে 2 মাল্টিপ্লাই করে তারপরে বিয়োগ করতে হবে, সো 2 - 2 0, 1 - 0ই থাকবে, এটা 1ই থাকবে, 3 - 0 3 থাকবে, 0 - 0 0 1, তারপরে এটা হচ্ছে 0 - 2 -2 হয়ে গেল এখানে, ঠিক? আর এটা মাইনাস, জাস্ট এটা মাইনাস করতে হবে, সো এটা 0 2 1, এখানে 1, এখানে 0, এখানে হয়ে যাবে -1। দেখো ঠিক আছে, বুঝতে পারলে এই স্টেপটা? হ্যাঁ, নেক্সট কি করা যাবে, তাহলে 1 0 0 চলে আসলো। এবার আমার কাজ হচ্ছে 0 1 0 বানানো, 0 1 0, তার মানে এখানে দেখো অলরেডি 1 চলে এসছে, তাহলে এইটাকে 0 বানাতে হবে, ঠিক? তাহলে আমাকে কি করতে হবে, এখানে R3 - 2R2 করব। এবার আমি সেকেন্ড রোটাকে ফিক্সড করে নেবো আর কি, সো এখানে সেকেন্ড রো এর অপারেশনটা করব। তাহলে এখানে আমার কি পাবো, তাহলে 1 0 0 0 0 1 হলো। সেকেন্ড রো আমার কিন্তু চেঞ্জ হবে না, সো 0 1 3 0 1 -2, এবার হচ্ছে এইটা চেঞ্জ হবে, সো এটা হচ্ছে 0 - 0 0ই থাকবে, 2 - 2 0 হয়ে যাবে এটা, তারপরে এটা হয়ে যাবে 1 - 6 মানে -5 হয়ে যাবে, এটা -5 হয়ে যাবে, এটা হয়ে যাবে 1, এটা হয়ে যাবে 0 - 2 -2, এটা হয়ে যাবে -1 -4 মানে -4 মানে +4 4 - 1 3 হলো। দেখো আমরা কিন্তু আস্তে আস্তে কিন্তু আইডেন্টিটির বাঁ দিকটা আইডেন্টিটির কাছাকাছি হচ্ছে। এবার এইটাকে 1 করতে হবে, সো -5 দিয়ে ভাগ করে দিতে হবে। নেক্সট কাজ হচ্ছে কি, -5 দিয়ে ভাগ। এবার একটু তোমার ফ্র্যাকশনে চলে আসবে, তো এটাকে করতে হবে -1/5 R3, সো R3টাকে -5 দিয়ে ভাগ করা,
বা -1/5 দিয়ে গুণ করা, একই ব্যাপার। সো 0 0 1 0 1 3, দেখো আমি কিন্তু স্লো করছি কারণ তোমাদের বোঝানোর জন্য, ঠিক আছে। এটা 1 হয়ে যাবে, এটা হয়ে যাবে -1/5, এটা হয়ে যাবে -2 এটা +2/5 হয়ে যাবে, এটা হয়ে যাবে -3/5। দেখো এই জিনিসটা আসবে। এইবার নেক্সট কাজ হচ্ছে কি, এই 3 নম্বরটাকে কাজে লাগিয়ে এইটাকে 0 করা, মানে এটাকে আমাকে আনতে হবে 0 0 1 এই ফর্মে আনতে হবে। সো এই 3টাকে 0 করতে হবে, ব্যাস লাস্ট স্টেপ। এটা লাস্ট স্টেপ করবো, তাহলে কি অপারেশনটা দেবো বলো তো, কি অপারেশন দেবো? বলো। আর হ্যাঁ কি বলছো, আরেকবার বলো। না, R2 - 3R3। কারেক্ট, R2 - 3R3 চেঞ্জ করতে হবে আমাকে সেকেন্ড রোটাকে, সেই জন্য R2 আগে, ঠিক আছে। তাহলে এটা 3, এটার সঙ্গে 3 গুণ করব আর 2 নম্বর থেকে বিয়োগ করে দেবো, তাহলে কি হয়ে যাবে, 2 নম্বরটা চেঞ্জ হয়ে ওখানে 0 চলে আসবে, ব্যাস। তাহলে বাকি সব অ্যাজ ইট ইজ থেকে যাবে। তাহলে এটা আর দেখার দরকার নেই, এটা 0 0 1 আসবে, 0 1 3 আসবে, এটা 0 0 সরি এটা 0 0 1 এটা 1 চলে আসবে। বাকিটাকে আমাকে এবার চেক করতে হবে। আচ্ছা শুধু তাহলে এটা কি হচ্ছে, 0 মাইনাস অফ -3/5, তার মানে এটা +3/5 হয়ে যাবে না? দেখো তো। আচ্ছা এটা হয়ে যাবে 1 - 6/5, তাহলে 1 - 6/5 মানে হচ্ছে -1/5, এটা হয়ে যাবে -1/5, আর এটা হয়ে যাবে 9/5 -2, তাহলে কত হচ্ছে -1/5, এটাও -1/5 হয়ে যাবে, ব্যাস। আর নিচের যা আছে তাই থাকবে, -1/5 2/5 -3/5। তাহলে দেখো এই যে আমি পাচ্ছি এই অংশটুকু, এটাই কিন্তু অ্যাকচুয়ালি কি ইনভার্স অফ এ, দিস ইজ এ ইনভার্স। বোঝা গেল? ইয়েস অর নো? তো এইটা হলো রো অপারেশন ইউজ করে কিভাবে ইনভার্স বের করতে হয়, ঠিক আছে। এটা নিয়ে আমি আর আলোচনা করব না, ঠিক আছে। জাস্ট তোমাদেরকে দেখিয়ে দিলাম যে রো অপারেশন কিভাবে ইউজ হয়। আচ্ছা এবার আমি বলছি যে রো অপারেশনটার অ্যাকচুয়ালি কি হচ্ছে। আমি আগের দিনে যে জিনিসটা আমি বলেছিলাম যে রো অপারেশন ইজ নাথিং বাট মাল্টিপ্লাইং বাই এলিমেন্টারি ম্যাট্রিক্স। সো দেখো, so row operation is nothing but multiplying by elementary matrix. From left, this is important, from left, ঠিক আছে। তাহলে ধরো যে এ থেকে যখন আমরা আইডেন্টিটিতে পৌঁছাচ্ছি, তার মানেটা কি, এর উপরে একটা ইনভার্টিবল ম্যাট্রিক্স আমি অ্যাপ্লাই করছি, তাই না। মানে দেখো অনেকগুলো রো অপারেশন করছি, ধরো E1 E2 E3 এইভাবে যদি আমি বলি, তাহলে এইরকম জিনিসটা আসবে, ek -1 .E1 ইন্টু এ। তাহলে এটাই তো রো অপারেশন। প্রথমে E1 অ্যাপ্লাই করা, মানে E1 ডান দিক দিয়ে বাঁ দিক দিয়ে গুণ করলাম, তারপর E2 গুণ করলাম, এইভাবে আমি ধরো কে সংখ্যক রো অপারেশন গুণ করলাম, করে আমি আইডেন্টিটি পেলাম, ঠিক তাই নয় কি? তার মানে দেখো এবার এখান থেকে এ সমান তাহলে কত হয়ে যাচ্ছে। সো ইকে ইনভার্স দিয়ে যদি আমি আইডেন্টিটিকে গুণ করছি, তাহলে এ সমান
এরকম আসছে E1 ইনভার্স E2 ইনভার্স EK ইনভার্স, এই জিনিসটা আসছে। তার মানে জিনিসটা কি হলো? সো A is a multiple of elementary matrices. ঠিক, তাহলে যে কোনো ইনভার্টিবল ম্যাট্রিক্স, মানে যদি ইনভার্টিবল ম্যাট্রিক্স হয় তাহলে এটাকে এলিমেন্টারি ম্যাট্রিক্সের গুণফল আকারে লেখা যাবে। ঠিক আছে, এটা একটা কোশ্চেন কিন্তু এলিমেন্টারি ম্যাট্রিক্স থেকে আসতে পারে যে ইফ A is invertible then A can be written as a finite number of multiplication of elementary matrices. বোঝা গেল? আচ্ছা, এবার যদি আমি দুদিকে ইনভার্স করি তাহলে দেখো A ইনভার্সটা কি বেসিক্যালি, তাহলে A ইনভার্স ইজ বেসিক্যালি এইটার আবার ইনভার্স, তার মানে এই E1 ইনভার্স E2 ইনভার্স ডট ডট EK ইনভার্সের ইনভার্স। তাহলে এটা আমরা ইনভার্সের টেকনিক দিয়ে জানি, এটা হয়ে যাবে EK মাইনাস 1 ডট ডট E1, আর ডান দিকে কিছু নেই মানে আইডেন্টিটি। তার মানে বেসিক্যালি কি হচ্ছে দেখো যে A ইনভার্স ইজ নাথিং বাট এই অপারেশন। তাহলে একটা জিনিস লক্ষ্য করো, এইটা আর এইটা, এই দুটো যদি তুমি তাকাও তাহলে কি হচ্ছে যে দেখো এখানে E1 দিয়ে মাল্টিপ্লাই করেছে, এখানে E1 দিয়ে মাল্টিপ্লাই করেছে। তার মানে কি এর উপরে যে অপারেশনটা করেছি বাঁদিক দিয়ে, মানে যে এর উপরে যে রো অপারেশনটা করেছি এখানে I এর উপরে সেম অপারেশনটা করেছি, তাই না? সেম এলিমেন্টারি ম্যাট্রিক্স দিয়ে গুণ করা মানে সেম অপারেশন করা। তাহলে এর উপরে যখন আমি ফাইনাইট নাম্বার অফ অপারেশন করছি, করার পর আইডেন্টিটি পেলাম, তাহলে সেই অপারেশনগুলো যদি আমি I এর উপরে করছি তাহলে গুণ করতে করতে এইটা কনভার্ট হয়ে কি হয়ে গেল, ইনভার্স হয়ে গেল। সেই জিনিসটা এখানে আমরা করেছি, সেই জন্য আমি পাশে আই রেখেছি। তাহলে এর উপরে আমি রো অপারেশন করছি, ওটাকে আইডেন্টিটি বানালাম, ওটা আইডেন্টিটি হয়ে গেল, আর আইডেন্টিটির উপরে সেম রো অপারেশনগুলো অ্যাপ্লাই করার পর সেটা ইনভার্স হয়ে গেল। তাহলে বুঝতে পারলে কেন হচ্ছে জিনিসটা? ক্লিয়ার হলো কি হলো না বলো? তাহলে এখান থেকে আমরা কি শিখলাম? এখান থেকে আমরা শিখলাম যে কোনো ইনভার্টিবল ম্যাট্রিক্স, হ্যাঁ, ইনভার্টিবল ম্যাট্রিক্স বা নন সিঙ্গুলার ম্যাট্রিক্সকে আমরা লিখতে পারি ফাইনাইট নাম্বার অফ মাল্টিপ্লিকেশন অফ এলিমেন্টারি ম্যাট্রিসেস, এটা এক নম্বর। আর সিমিলারলি এ ইনভার্সটাকেও তাহলে আমরা এলিমেন্টারি ম্যাট্রিক্সের প্রোডাক্ট আকারে লেখা যাচ্ছে, কারণ এ ইনভার্সটাও তো একটা নন সিঙ্গুলার ম্যাট্রিক্স, সেটাকেও লেখা যাচ্ছে। আর কি, যে এর উপরে যে অপারেশনগুলো করে আমরা আইডেন্টিটি পাচ্ছি, আইডেন্টিটির উপরে সেম অপারেশন, সেই অপারেশনগুলো করে আমরা ইনভার্স পেয়ে যাচ্ছি। ঠিক আছে, বোঝা গেল? তো এখান থেকে কিন্তু কোশ্চেন, তোমার থিওরিটিক্যাল কোশ্চেন কিন্তু বানানো যেতেই পারে। ঠিক আছে, যে ধরো আমি এর উপরে এই অপারেশনগুলো করে আমি আইডেন্টিটি পেলাম, তাহলে আইডেন্টিটির উপরে আমি সেম অপারেশনগুলো অ্যাপ্লাই করলে কি পাবো? A পাবো, 2A পাবো, 3A পাবো, না A ইনভার্স পাবো? তখন তুমি অ্যান্সার কি করবে? A ইনভার্স পাবে। বোঝা গেল? আচ্ছা, আমি যদি 2 টাইমস I এর উপরে যদি আমি অপারেশনগুলো করতাম তাহলে কি পেতাম? 2 টাইমস আইডেন্টিটির উপরে যদি আমি সেম অপারেশন করতাম আমি কি পেতাম? তাহলে এটা হয়ে যেত 2 ইন্টু P, মানে এইটাকে যদি আমি P নাম দিই, ঠিক, আর P মানেই তো হয়ে যাচ্ছে A ইনভার্স, তাহলে বেসিক্যালি 2 ইন্টু A ইনভার্স। তাহলে সেম অপারেশন যদি আমি 2I এর উপরে করি তাহলে 2A ইনভার্স পাবো। সিম্পল কোশ্চেন। ঠিক আছে, তো এখান থেকে কিন্তু একটা কোশ্চেন এইভাবে আসতে পারে। ঠিক আছে, আশা করি এটা নিয়ে কারো ডাউট থাকার কথা নয়। তাহলে এই জায়গাটা ভালো করে বুঝে নেবে যে আমরা রো অপারেশন করা মানে বেসিক্যালি ডান দিক থেকে মানে বাঁ দিক থেকে আমরা এলিমেন্টারি ম্যাট্রিক্স দিয়ে গুণ করছি, তাহলে এই গুণ করে এইটা আইডেন্টিটি হয়ে যাচ্ছে। তাহলে এইবার এইটাকে তুমি দুদিকে
মানে এটাকে রেখে এগুলোকে যদি এই সাইডে নিয়ে চলে যাও তাহলে এটাকে লেখা যাবে এইভাবে। আবার আবার যদি দুদিকের ইনভার্স লাগাও তাহলে তুমি এ ইনভার্স সমান পেয়ে যাচ্ছ ইকে ইন্টু ইকে মাইনাস ওয়ান ইন্টু এটা। ওকে, আচ্ছা এবার আমি আরেকটা প্রশ্ন করছি। আচ্ছা যদি আমি এ স্কোয়ারের উপরে সেম অপারেশনগুলো করি তাহলে কি পাবো? if I apply the same operations on a square, what will I get? বলো, সেম অপারেশন যদি আমি এ স্কোয়ারের উপরে করি তাহলে কি পাবো? স্যার এ পাবো। ইয়েস ইয়েস, দেখো এটাকে সহজ অ্যান্সার করলে কি হয়, দেখো বেসিক্যালি আমরা কি করছি, যখন এটা গুণ করছি এইটাকে তুমি পি ধরে নেবে, পিটা একটা ইনভার্টিবল ম্যাট্রিক্স, তার মানে বেসিক্যালি পি এ ইজ ইকুয়ালস টু আইডেন্টিটি তুমি ধরে নিতে পারো। ঠিক আছে, কারণ আমি ওই অপারেশনগুলো করে কি পাচ্ছি, আইডেন্টিটি তো পাচ্ছি, তার মানে কি পি এ ইকুয়ালস টু আইডেন্টিটি ধরে নিচ্ছি। সো এখানে হয়ে যাচ্ছে আমার পি এ ইজ ইকুয়ালস টু আইডেন্টিটি। তুমি তার মানে কি করছো, পি দিয়েই মাল্টিপ্লাই করছো, কাকে করছো, এ স্কোয়ারকে। তাহলে পি ইন্টু এ স্কোয়ার সমান কত, এটাই হচ্ছে কোশ্চেন। তাহলে পি ইন্টু এ স্কোয়ার সমান পি এ ইন্টু এ, আর পি এ সমান আইডেন্টিটি, তার মানে আইডেন্টিটি ইন্টু এ সমান এ, তার মানে তুমি কি পাচ্ছ, এ পাচ্ছ। এখান থেকে পি তাহলে কত, পি ইজ বেসিক্যালি এ ইনভার্স, পি ইজ বেসিক্যালি কি এ ইনভার্স। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। সো তুমি যদি আইডেন্টিটির উপরে অ্যাপ্লাই করো তার মানে পি ইন্টু আইডেন্টিটি, তার মানে পি ইন্টু তার মানে পি পি সমান এ ইনভার্স, তার মানে আইডেন্টিটির উপরে অ্যাপ্লাই করলে তুমি এ ইনভার্স পাবে। তার জিনিসটা জাস্ট একটু ঘুরিয়ে বলা হচ্ছে, পি দিয়ে গুণ করে না বলে আমি বলছি যে ওই রো অপারেশনগুলো করা হচ্ছে। ঠিক, জিনিসটা সহজ হয়ে গেল না, যে রো অপারেশন করা মানে পি দিয়ে গুণ করা, কিন্তু বাঁ দিক দিয়ে গুণ করা। আর যদি বলি আমরা কলাম অপারেশন করছি তাহলে আমরা ডান দিক দিয়ে গুণ করব। সো ডুইং কলাম অপারেশন ইজ ডুইং কলাম অপারেশন means a into some q, where q is invertible. বোঝা গেল? তাহলে কলাম অপারেশন করা মানে একটা ইনভার্টিবল ম্যাট্রিক্সকে ডান দিক থেকে গুণ করা। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার, সিম্পল, আর কোনো ঝামেলা নেই। তো একই সঙ্গে তুমি যদি রো অপারেশন করো আর কলাম অপারেশন করো তাহলে কি বাঁ দিক দিয়ে একটা ম্যাট্রিক্স গুণ করা আর ডান দিক দিয়ে একটা ম্যাট্রিক্স গুণ করা। সো এটা হয়ে যাবে পি এ কিউ ফর্মের, তখন ওটাকে আমরা বলি ইকুইভ্যালেন্ট, জাস্ট একটা ইকুইভ্যালেন্ট। তো দুটো ম্যাট্রিক্স ইকুইভ্যালেন্ট মানে কি, যে বি ক্যান বি রিটেন অ্যাজ সাম পি এ কিউ ফর্মে। এই তো হচ্ছে ব্যাপার, সিম্পল। তাহলে দেখো তুমি যে ম্যাট্রিক্সটাকে ধরো রো রিডিউসড এচেলন বানালে, সেই ম্যাট্রিক্সের উপরে তুমি যদি আবার কলাম রিডিউসড এচেলন বানিয়ে দাও ওইটাকেই, তাহলে একটা নর্মাল ফর্ম টাইপের কিছু একটা পাবে, মানে একটা ভালো একটা স্ট্যান্ডার্ড ফর্ম পাবে। ঠিক আছে, সেইটার একটা নাম আছে, আই থিঙ্ক আছে, দাঁড়াও এই জায়গাটা, এই নামগুলো মনে থাকে না আমার। সেকেন্ড, এটার কোনো নাম দেয়নি নাকি, হ্যাঁ
আচ্ছা হ্যাঁ, তো সেইটা দেখো এইরকম দেখতে হবে, ওটা কোনো নাম নেই, বাট জিনিসটা এরকম দেখতে হবে যে রো রিডিউসড এচেলন অ্যান্ড কলাম রিডিউসড এচেলন যদি আমরা করি, মানে রো রিডিউসড এচেলন করে যেটা পেলাম তার উপরে আবার কলাম রিডিউসড এচেলন করলাম, মানে তার উপরে ফার্দার আমি কলাম অপারেশন করে জিনিসটাকে সাজালাম, এচেলন করলাম, তাহলে জিনিসটা দেখতে কিরকম হয়ে যাবে বলো তো? তাহলে জিনিসটা দেখতে হয়ে যাবে এরকম, দেন উই গেট এরকম ম্যাট্রিক্সটা, মানে এ ছিল, এর উপরে এই জিনিসটা আমরা পাবো যে আই আর এখানে বাকিগুলো 0 0 দিয়ে ভরাট হয়ে যাবে। ঠিক আছে, এরকম দেখতে হয়ে যাবে যে একটা পার্ট আসবে, আর এই পার্টটা হয়ে যাবে তোমার আইডেন্টিটির মতো, আর বাকি সব 0 0 দিয়ে ভরে যাবে। আর এই আরটা কি, সেই আর ইজ দ্য র্যাঙ্ক অফ এ। ঠিক আছে, এরকম দেখতে হয়ে যাবে। তার মানে আমি কি পাচ্ছি, পি এ কিউ ইজ ইকুয়ালস টু এরকম দেখতে হয়ে যাবে, এরকম দেখতে হয়ে যাবে। যদি আমি একই সঙ্গে রো রিডিউসড করি আবার কলাম রিডিউসড করি, এচেলন করি, তাহলে এই জিনিসটা আসবে। এইখানে আরটা হচ্ছে র্যাঙ্ক, তার মানে বেসিক্যালি এই জিনিসটা র্যাঙ্কের উপরে শুধু ডিপেন্ড করছে। সো যে ম্যাট্রিক্সের র্যাঙ্ক সেম, তাদেরকে দুটোকে তুমি যদি রো রিডিউসড এচেলন আর কলাম রিডিউসড এচেলন করো, তারা সব সেম হয়ে যাবে আর কি, তো তারা সব ইকুইভ্যালেন্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, তার মানে র্যাঙ্ক সমান হলে তারা কি হয়ে যাচ্ছে, ইকুইভ্যালেন্ট হয়ে যাচ্ছে। তাহলে এই থিওরেমটা আমরা এখান থেকে পাচ্ছি, কি পাচ্ছি, যে 2 m/n matrices are equivalent if and only if their rank are same। ঠিক, তো দুটো ম্যাট্রিক্সের র্যাঙ্ক সেম মানে তারা ইকুইভ্যালেন্ট, তার র্যাঙ্ক ডিফারেন্ট মানে তারা ইকুইভ্যালেন্ট নয়। সহজ হয়ে গেল ব্যাপারটা, বুঝতে পারছো? তাহলে দুটো ম্যাট্রিক্সকে যদি জিজ্ঞাসা করা হয় ইকুইভ্যালেন্ট কি ইকুইভ্যালেন্ট না, তখন তোমাকে জাস্ট চেক করতে হবে দুটোর র্যাঙ্ক কি সেম না, বোঝা গেল? কিন্তু যদি বলে যে দুটো ম্যাট্রিক্স রো ইকুইভ্যালেন্ট কিনা, তখন তোমাকে কি করতে হবে, তাদের রো রিডিউস এচেলন ফর্ম সেম কিনা দেখতে হবে। তারা যদি কলাম ইকুইভ্যালেন্ট কিনা, তাহলে তাদের কলাম রিডিউসড এচেলন ফর্ম সেম দেখতে হবে। ঠিক আছে, আর যদি ইকুইভ্যালেন্ট বলে তাহলে শুধু র্যাঙ্ক দেখলেই হবে। ক্লিয়ার? কোনো ডাউট থাকলে বলে ফেলো। ঠিক আছে, ডাউট থাকলে বলে ফেলো। আচ্ছা, আরেকটা জিনিস হয়, মানে আমি বলেছিলাম যে ইকুইভ্যালেন্স টাইপের বেশ 3 ধরনের ইকুইভ্যালেন্স টাইপের হয়। একটা যেমন বললাম ইকুইভ্যালেন্স, হ্যাঁ, বা রো ইকুইভ্যালেন্স, কলাম ইকুইভ্যালেন্স, দুটোকে একসঙ্গে বললে ইকুইভ্যালেন্স। আরেকটা হয় তোমার সিমিলার ম্যাট্রিক্সের একটা হয়, আরেকটা হয় কংগ্রুয়েন্ট। দুটো ম্যাট্রিক্সকে কংগ্রুয়েন্ট কখন বলা হয়? ঠিক আছে, সো এই ডেফিনেশনগুলোর মধ্যে একটু পার্থক্য থাকছে। এই পার্থক্যগুলো তুমি যদি না মনে রাখো তাহলে জিনিসটা কিন্তু তুমি ভুল অ্যান্সার করে চলে আসবে। ঠিক আছে, তো এই জিনিসটা আমরা এবার নেক্সট আলোচনা করব, যে কংগ্রুয়েন্স অপারেশন বা কংগ্রুয়েন্স রিলেশন বলো বা কংগ্রুয়েন্স অপারেশন বলো। আচ্ছা, এই সবগুলো রিলেশনই কিন্তু তোমার ইকুইভ্যালেন্স রিলেশন হয়। ঠিক আছে, এটা মাথায় রাখবে, ওটা আমি বলছি না, বাট ওটা মনে রাখবে। ঠিক আছে, তো এটা কি, এটা খুব সহজ। যে আচ্ছা, এইটা আর একটা জিনিস দেখো, যে আমরা যে ইকুইভ্যালেন্স অপারেশনটা যেটা দেখলাম সেটা কার উপরে হচ্ছিল, যে কোনো অর্ডারের ম্যাট্রিক্স m/n। সো দুটো ম্যাট্রিক্স যদি সেম অর্ডারের হয়, দুটো রেক্ট্যাঙ্গেল ম্যাট্রিক্স হতে পারে, কিন্তু যে কংগ্রুয়েন্স অপারেশনটা আমরা করব সেটা শুধুমাত্র স্কোয়ার ম্যাট্রিক্সের উপরে অ্যাপ্লিকেবল।
ঠিক আছে? তাহলে এই যে রিলেশনের জন্য তো একটা তোমার ডোমেইন কাইন্ড অফ একটা সেট থাকে, যে একটা সেটের উপরে তো রিলেশন ডিফাইন করি, ঠিক আছে? তাহলে এইখানে সেটটা কি হচ্ছে, যে দিস রিলেশন is defined on the set of square matrices, ঠিক আছে? স্কোয়ার ম্যাট্রিসেস। তাহলে two matrices of order n by n, দুটোরই অর্ডার যদি n by n হয়, তাহলে তুমি বলতে পারবে two matrices A B of order n by n are called congruent to each other if and only if there exists a P non-singular, obviously, such that B equals to P A P transpose। তাহলে কি পেলাম? B equals to P into A into P transpose। বোঝা গেল? এইটার মানেটা কি? তাহলে P মানে হচ্ছে যে অপারেশনটা, যে রো অপারেশনটা করা হলো, সেম টাইপেরই তুমি কলাম অপারেশন করছো। মানে তুমি যদি এক ফার্স্ট রো আর সেকেন্ড রোকে ইন্টারচেঞ্জ করো, তাহলে তুমি একই সঙ্গে ফার্স্ট কলাম আর সেকেন্ড কলামকেও ইন্টারচেঞ্জ করে দিচ্ছ, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। যে তুমি আগে পরে করতে পারো, যে আগে রোগুলোকে ইন্টারচেঞ্জ করে যেটা পেলাম, তারপরে সেই দুটোকে আবার কলাম দুটোকে ইন্টারচেঞ্জ করে দাও। এই জিনিসটা করা হচ্ছে, বুঝতে পেরেছো? কি ক্লিয়ার হচ্ছে? এই অপারেশনগুলো ক্লিয়ার হচ্ছে? এখানে যেহেতু পি আছে আর এখানে পি ট্রান্সপোজ, বেসিক্যালি যে ধরনের তুমি রো অপারেশন করছো সেম ধরনেরই জাস্ট কলাম অপারেশন করা হচ্ছে। এটার মানে সেটাই বোঝাই, ঠিক আছে? এইটার সুবিধা কি? হ্যাঁ স্যার এক্সাম্পল দিলে ভালো হতো। হ্যাঁ, এক্সাম্পল আমি অবশ্যই দেব, ঠিক আছে? এক্সাম্পল একটা খুব সহজ এক্সাম্পল আমি দিচ্ছি। ধরো let's say A equals to 1 2 2 3। তাহলে এটা একটা কি সিমেট্রিক ম্যাট্রিক্স, 1 2 2 3 সিমেট্রিক তো নাকি? ধরো তাহলে এর উপরে যদি আমি মানে এই দুটোকে ইন্টারচেঞ্জ করি, রো দুটোকে, তাহলে ধরো R1 2, তাহলে কি পাবো? এটা হয়ে যাবে 2 3, এটা হয়ে যাবে 1 2। দেখো সিমেট্রিটা নষ্ট হয়ে গেল, ঠিক? এই সিমেট্রিটাকে আবার পাওয়ার জন্য তুমি এখানে করে দাও C1 2, মানে কলাম দুটোকে এবার ইন্টারচেঞ্জ করে দাও। তাহলে কি পাচ্ছ দেখো, এটা হয়ে যাবে 3 2, এটা হয়ে যাবে 2 1। ইয়েস অর নো? ফার্স্ট কলাম আর সেকেন্ড কলামকে ইন্টারচেঞ্জ করে দিলাম, তাহলে আমরা কি পেলাম? এইবার দেখো সিমেট্রিটা আবার ফিরে পেয়ে গেলে। সো তাহলে এই ম্যাট্রিক্স আর এই ম্যাট্রিক্স, তাহলে কি বলবো এটাকে? আমরা বলবো কংগ্রুয়েন্ট। বোঝা গেল? ইয়েস অর নো? বুঝলাম, ঠিক আছে? মানে সেম টাইপের আমি অপারেশনটা করছি, মানে আর এর জায়গায় জাস্ট সি বসিয়ে দিচ্ছি, অপারেশনটা সেম সিমিলারই থাকছে, শুধু রো এর জায়গায় কলাম হয়ে যাচ্ছে। যে ধরনের রো অপারেশন করছো সেম ধরনের কলাম অপারেশন তুমি করছো। এটাকেই তুমি কন্টিনিউয়াসলি করতে থাকছো, মানে পরপর পরপর। তাহলে যে ম্যাট্রিক্স গুলো পাবে সেটাই তোমার এ এর সঙ্গে কংগ্রুয়েন্ট হবে। এবং সবসময় এটা কার উপর অ্যাপ্লাই করবো? সবসময় একটা স্কোয়ার ম্যাট্রিক্সের উপরে অ্যাপ্লাই করবো। এবং এখানে পি আর দেখো দুদিকে পি আছে কিন্তু, আর যখন আমরা ইকুইভ্যালেন্স করছিলাম, হ্যাঁ 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 বলো। বলছে স্কয়ার ম্যাট্রিক্সটা তো সবসময় সিমেট্রিক হতে হবে না? সিমেট্রিক হতে হবে তার কোনো মানে নেই, বাট সিমেট্রিক হলে কি হয়? সিমেট্রিক হলে তুমি এই কংগ্রুয়েন্স অপারেশন অ্যাপ্লাই করার পর ওটা সিমেট্রিকই থেকে যাচ্ছে, এটা হচ্ছে।
কিন্তু আমরা যে সিমেট্রিকের উপরেই যে অ্যাপ্লাই করতে হবে তার কিন্তু কোনো মানে নেই। বোঝা গেল? হ্যাঁ স্যার। আমরা সিমেট্রিকের উপরে অ্যাপ্লাই করলে সিমেট্রিকই পাবো, এটা হচ্ছে সুবিধা, কিন্তু সিমেট্রিকই যে হতে হবে তার কিন্তু কোনো মানে নেই। এটা বোঝার, এটা এটা অ্যাপ্লাই হচ্ছে কার উপরে? যে কোনো স্কোয়ার ম্যাট্রিক্সের উপরে অ্যাপ্লাই করতে পারো, বাট সিমেট্রিকের উপরে করলে বেশি সুবিধা, যে সিমেট্রিটা নষ্ট হচ্ছে না। ঠিক আছে, এইটাই সুবিধা, আর কোনো সুবিধা কিন্তু নেই। তাহলে এটাও একটা ইকুইভ্যালেন্স রিলেশন হবে, সেটা তুমি ইজিলি দেখাতে পারো। ঠিক আছে, আচ্ছা আর কি হয়? এই যে এখানে তোমার দেখবে যে স্কেম আপার বই যদি তুমি পড়ো, এখানে পরিষ্কার লেখা আছে উই শ্যাল বি মেইনলি ইন্টারেস্টেড ইন দ্য কংগ্রুয়েন্স ক্লাস অফ এ রিয়েল সিমেট্রিক ম্যাট্রিক্স। মানে রিয়েল সিমেট্রিক ম্যাট্রিক্সের যে ক্লাসটা পাওয়া যায় সেইটা বোঝার চেষ্টা করে আর কি। মানে রিয়েল সিমেট্রিক ম্যাট্রিক্সের উপরেই মেইনলি অ্যাপ্লাই করা হয়, কিন্তু তুমি যে কোনো তার উপরেই অ্যাপ্লাই করতে পারো। ঠিক আছে, এটা হচ্ছে কথা। সো নেক্সট থিওরেম আমরা আলোচনা করি। এটা ডিফারেন্সটা বোঝানোর জন্যই আমি জাস্ট সঙ্গে সঙ্গে আলোচনা করলাম। দেখো কি হচ্ছে, n by n real symmetric matrix A of rank R is congruent to an n by n real diagonal matrix D with non-zero elements in the first R diagonal positions and remaining elements are 0. দেখো তাহলে কি হচ্ছে, যে তুমি যদি একটা রিয়েল সিমেট্রিক ম্যাট্রিক্স নিয়ে নাও যার র্যাঙ্ক হচ্ছে আর, তা সেইটার উপরে তুমি যদি রো অপারেশন মানে এই কংগ্রুয়েন্স অপারেশনটা অ্যাপ্লাই করতে থাকো, সুইটেবল পি মানে তুমি সুইটেবল পি খুঁজে পাবে সাচ দ্যাট ওইটা একটা তুমি ডায়াগোনাল ম্যাট্রিক্সে কনভার্ট করতে পারবে। মানে ফাইনালি একটা ডায়াগোনাল ম্যাট্রিক্স পাবে যার প্রথম আর সংখ্যক ডায়াগোনাল এলিমেন্ট নন জিরো হবে এবং বাকিগুলো জিরো হয়ে যাবে। সো এইটাকেই বেসিক্যালি কি বলা হচ্ছে, যে রিয়েল সিমেট্রিক ম্যাট্রিক্সের ডায়াগোনালাইজেশন। ঠিক আছে, তো আমরা যখন ডায়াগোনালাইজেশন পড়বো, যখন আইগেন ভ্যালুর থ্রু দিয়ে পড়বো, তখন জিনিসটা সেম। ঠিক আছে, এইটাকে জাস্ট তোমার এই অপারেশনের ভাষা দিয়ে বলা হচ্ছে, আর ওখানে আমরা তখন অন্যভাবে বলি, বাট আলটিমেটলি জিনিসটা কিন্তু সেমই হয়। ঠিক আছে, এটা প্রুফ আমরা করব না, এটা জাস্ট একটা অ্যাপ্লিকেশন, আমরা এটাকে দেখে নেবো আর কি। ঠিক আছে, এটা যে করা যায়, এটা তুমি যে কোনো একটা সিমেট্রিক ম্যাট্রিক্স নিয়ে করতে পারো। ঠিক আছে, যেমন ধরো এই 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 ম্যাট্রিক্সের উপরে আমরা করতে পারি, যেমন ধরো যে 1 2 2 3 এর উপরেই আমরা করতে পারি। সো এটাকে যদি আমি এটাকে 0 বানাতে চাই, তাহলে কি করতে হবে? এটাকে 0 বানাতে গেলে সো R2 minus 2R1, ঠিক? তাহলে আমরা কি পেয়ে যাব? এটা হয়ে যাবে 1 2, এটা হয়ে যাবে 0, এটা হয়ে যাবে -1। ইয়েস অর নো? 1 0 2 -1 হবে, হ্যাঁ কি না? তাহলে এবার যেহেতু এখানে এই অপারেশনটা করেছি, তাহলে তার করেসপন্ডিং কলাম অপারেশন করতে হবে। তাহলে এখানে আমরা কি করব? C2 -
2c1। এইটা দেখলেই এটা আমি অটোমেটিক করব, মানে এইটা আর দেখবো না। ঠিক আছে, এবার দেখো তাহলে c2 মাইনাস 2c1 যদি করি তাহলে কি আসছে, এইটা এই ফার্স্ট কলামটা আমার আনচেঞ্জ থাকবে, সেকেন্ড কলামটা 2 মাইনাস 2 0 হয়ে যাবে, আর এটা হয়ে যাবে -1ই থাকবে। তাহলে এইটা দেখো একটা ডায়াগোনাল ম্যাট্রিক্স আমরা পেয়ে গেলাম। ঠিক, এটা ডায়াগোনাল ম্যাট্রিক্স পেয়ে গেলাম। সো গট এ ডায়াগোনাল ম্যাট্রিক্স, এবং এর র্যাঙ্ক কত হয়ে গেল, 2। সো অলওয়েজ তুমি কি করতে পারো, যে রিয়েল সিমেট্রিক ম্যাট্রিক্স হলে এইটাকে তুমি এই ডায়াগোনাল ফর্মে কনভার্ট করতে পারো। ঠিক আছে, মানে বেসিক্যালি জিনিসটা কি হচ্ছে, যে আমাদের চেষ্টা ছিল এখানে আপার ট্রায়াঙ্গুলার করা, তার মানে নিচের গুলো 0 চলে আসা। আবার যেহেতু আমি সিমিলার কলাম অপারেশন করছি তাহলে উপরেরটাও 0 হয়ে যাচ্ছে, সেই জন্য এটা ডায়াগোনাল ফর্মে চলে আসছে। এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, সিমেট্রিক আছে বলে ওই জিনিসটা ঘটছে, সিমেট্রিক না হলে এই জিনিসটা কিন্তু মানে ডায়াগোনাল ফর্মে আসবে না। ওকে, সো এইটা হচ্ছে ইম্পর্ট্যান্ট। আচ্ছা, এর একটা নর্মাল ফর্ম হয়। ঠিক আছে, এর একটা নর্মাল ফর্ম হয়, মানে তুমি যদি সুইটেবল অপারেশন করো, ঠিক আছে, তাহলে নর্মাল ফর্ম দেখতে কিরকম হয়ে যাবে, দেখতে এরকম হয়ে যাবে। এখানে কিছু সংখ্যক শুধু 1 রাখবো আর বাকি সংখ্যক -1 রাখবো, আর বাকি 0, এই টাইপের দেখতে হয়ে যাবে যদি তুমি সুইটেবলি চুজ করো। যেমন এখানে 1 আর -1 হলো, এরকম হতে পারে। হ্যাঁ, তো মানে কিছু সংখ্যক 1 আর কিছু সংখ্যক আমি -1 রাখবো, তার মানে আমার টোটাল নন জিরো সংখ্যা হচ্ছে r। তাহলে তার মধ্যে m সংখ্যক যদি পজিটিভ হয় তাহলে বাকি সংখ্যক মানে r মাইনাস m সংখ্যক কি হবে, -1 হবে। তাহলে এই rটাকে বলা হচ্ছে র্যাঙ্ক। এইখান থেকে অনেক কোশ্চেন আছে, r সমান র্যাঙ্ক। ঠিক, m এর একটা মানে m যেটা সেটাকে কি বলা হয়, মানে m হচ্ছে নাম্বার অফ +1। এই mটাকে বলা হয় ইন্ডেক্স। m ইজ দ্য ইন্ডেক্স অফ a। মানে এইগুলো কোথায়, সব সিমেট্রিক ম্যাট্রিক্সের জন্য ডিফাইন্ড। হ্যাঁ, আর কতগুলো পজিটিভ আর কতগুলো নেগেটিভ, এদের মধ্যে ডিফারেন্সটা, তার মানে কি নাম্বার অফ 1 মাইনাস নাম্বার অফ -1, দিস ইজ m মাইনাস অফ r মাইনাস m, তাহলে দ্যাট ইজ হচ্ছে 2m মাইনাস r। এই ডিফারেন্সটাকে বলা হয় সিগনেচার। কি বলা হয়, সিগনেচার অফ a। ঠিক আছে, তো তাহলে যদি তোমাকে প্রশ্ন করে যে র্যাঙ্ক কত, হ্যাঁ ইন্ডেক্স কত, তারপরে হচ্ছে তোমার সিগনেচার কত, এটা বের করবে, তাহলে কিভাবে, হয় তোমাকে নর্মাল ফর্ম বানাতে হবে, নাহলে অন্য কোনো উপায় বের করতে হবে। ঠিক আছে, তো আপাতত আমি নর্মাল ফর্ম দিয়ে বলছি, আমরা যখন আরো এগোবো তখন এর থেকে আরো সহজ একটা উপায় আছে, সেটাও আমি বলবো। ঠিক আছে, কটা +1 কটা -1 সহজ কিনা সেটা আমাকে দেখতে হবে ভেবে। ঠিক আছে, তো যাই হোক, এটা হচ্ছে ডেফিনেশন, কটা +1 কটা -1, মানে পজিটিভ কটা নেগেটিভ। তো এটা বের করার জন্য মানে তোমাকে নর্মাল ফর্ম না আনলেও হবে, আলটিমেটলি এইটি বের করার জন্য নর্মাল ফর্ম ইজ নট ইম্পর্ট্যান্ট, বাট পজিটিভ কটা নেগেটিভ সেইটা ইম্পর্ট্যান্ট। আর ডায়াগোনালে কনভার্ট করাটা ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, তো একটা এক্সাম্পল দেখাই, তাহলে তুমি বুঝতে পারবে যে তার কত। সো আমি একটা এক্সাম্পল আমি এক্সাম্পল দিই। তাহলে এখান থেকে কি ধরনের কোশ্চেন আসতে পারে, একটা তোমাকে সিমেট্রিক ম্যাট্রিক্স দিয়ে দেবে, দিয়ে বলবে তার র্যাঙ্ক কত, তার ইন্ডেক্স কত, তার সিগনেচার কত। ক্লিয়ার, তার র্যাঙ্ক, সিগনেচার, আর একটা হচ্ছে ইন্ডেক্স, এগুলো বের করতে দিবে। তো এই ডেফিনেশনটা কিন্তু ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই ডেফিনেশনটা তোমাদের মনে রাখতে হবে।
তো যাই হোক, একটা এক্সাম্পল করি তাহলে খুব তাড়াতাড়ি বোঝা যাবে। সো আমরা নিচ্ছি 2 4 2 0 2 1, এই সরি এটা তো না, সিমেট্রিক লাগবে 0 2 1, তাহলে এটা হবে 2, এটা হয়ে যাবে 1 4 2 2 1 4 2 2 1। ওকে, তো আমি তোমাদেরকে দুটো উপায় দেখাবো, একটা সহজ মানে আর একটা এই অপারেশন দিয়ে। ঠিক আছে, তো প্রথমে যেটা আমরা শিখেছি আপাতত সেটাই করি। তো প্রথম টার্গেট হবে আমাদের ওপরে 1 আনার। সো এখানে অলরেডি 1 আছে, তো আমি এটাকে জাস্ট ইন্টারচেঞ্জ করে দেবো। এটাকে যখন ইন্টারচেঞ্জ করবো, এখানে 1 হলো, হ্যাঁ, তো এটাকে ইন্টারচেঞ্জ করি আগে। তাহলে এখানে আমি করি R13, যদি R13 করি তাহলে এটা হয়ে যাবে আমার 1 2 1 1 2 1 2 4 2, তারপরে হয়ে যাবে 0 2 1। ঠিক, আর একবার তাহলে এখানে 1 3 যেহেতু করেছি, এবার C13 করতে হবে। তো C13 করলে এটা এখানে যাবে, তাহলে 1 2 1 2 4 2, এদিকে 1 2 0। দেখো তাহলে এখানে আমার সিমেট্রিটা আছে, দেখো সিমেট্রি আছে, আর এখানে 1 চলে এসছে। তাহলে এবার এই দুটোকে 0 করতে হবে। নেক্সট কাজ কি, এই দুটোকে 0 করা। দেখো এই দুটো 0 হলে অটোমেটিক এই দুটো 0 হয়ে যাবে ডিউ টু সিমেট্রি। তাহলে আমরা কি করব, এটাকে 0 করতে গেলে আমাকে করতে হবে R2 minus 2R1, আর এটাকে 0 করতে গেলে হবে R3 minus R1। এই দুটো অপারেশন করব, এবং এর পরবর্তী স্টেপে আমরা কলামের উপরে সেম অপারেশন করব। তাহলে এটা হয়ে যাবে 1 2 1, তাহলে 2 মাইনাস করবো, তাহলে এটা হয়ে যাবে 0, এটাও 0 হয়ে যাবে। সো 4 minus 4, এটাও 0 হয়ে যাবে। বাহ, এটা 2 minus 2, এটাও 0 হয়ে যাবে। বাহ, ভেরি গুড। তাহলে এটাও 0 হয়ে যাবে, এটা 2 minus 2, এটাও 0 হয়ে যাচ্ছে, বাট এটা 0 minus 1 minus 1 হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এবার আমাকে সেম জিনিসটা কলামের উপরেও করতে হবে। তাহলে এখানে করতে হবে আমার C3 minus C1, আর এদিকে আছে C2 minus 2C1। ইয়েস অর নো? তাহলে কি পাচ্ছি দেখো, তাহলে আমার এখানে 3 নম্বরটা চেঞ্জ হচ্ছে আর 2 নম্বরটা চেঞ্জ হচ্ছে, 1 নম্বরটা আনচেঞ্জ থাকছে। সো 1 0 0 আনচেঞ্জ থাকছে। আচ্ছা, এবার 2টা কিভাবে হচ্ছে, সো 2 মাইনাস, তাহলে এটা করলে কি হয়ে যাবে, 2 minus 2 0 হয়ে যাবে, 2 minus 2 0 হয়ে যাবে, 0 minus 0 0 0 0 থাকলো, এদিকে থাকলো এটা মাইনাস এটা, সো এটা মাইনাস এটা 0 0 minus 0 minus 1 minus 0 minus 1 হলো, এটা আসলো। এইবার তোমাকে কি করতে হবে, এইটাকে নিচে নামাতে হবে, এই দুটোকে ইন্টারচেঞ্জ করে দিই এবার। তাহলে এখানে আমাকে ইন্টারচেঞ্জ করতে হবে R2 3, তাহলে 2 3 করলে 1 0 0 0 0 minus 1 0 0 0। তা আবার সিমিলারলি C2 3 করি, C2 3 করলে 0 minus 1 0 0 0 0। দেখো তাহলে জিনিসটা দেখো এইরকম আসলো না, প্রথমে 1, তারপরে -1, তারপরে 0, ডায়াগোনাল আসলো, একটা 1 আসলো, একটা -1 আসলো, 0 আসলো। ঠিক, তাহলে এখান থেকে এবার বলো তাহলে র্যাঙ্ক কত? 2, র্যাঙ্ক হচ্ছে 2। ইন্ডেক্স কত? 1, ইন্ডেক্স মানে হচ্ছে নাম্বার অফ পজিটিভ ওয়ান্স, তার মধ্যে একটাই 1 আছে, সো 1। আর সিগনেচার হচ্ছে যে নাম্বার অফ +1 মাইনাস নাম্বার অফ -1, দুটোই সমান সমান আছে, সমান সংখ্যক 1 সমান সংখ্যক, তার মানে সিগনেচার ইজ 0। এই হচ্ছে গল্প। ঠিক আছে, ওকে। আরেকটা উপায় যেটা হচ্ছে সেটা বলি, যে এদের তুমি যদি এইটার সঙ্গে একটা সিমিলারিটি পাবে। কি সিমিলারিটি?
যে তুমি যদি আইগেন ভ্যালু বের করো, এর আইগেন ভ্যালু আমরা এখনো শিখিনি, বাট তোমরা যেহেতু জানো অলরেডি, তো আমি জাস্ট বলে দিচ্ছি। এর যদি আইগেন ভ্যালু বের করো, তাহলে এর দুটো একটা আইগেন ভ্যালু 0 পাবে গ্যারেন্টি, একটা পজিটিভ আইগেন ভ্যালু পাবে, একটা নেগেটিভ পাবে। তার মানে এই নয় যে একটা 1 পাবে একটা -1 পাবে, সেটা আমি বলছি না, বাট একটা পজিটিভ পাবে, একটা নেগেটিভ পাবে, আর একটা 0 পাবে। মানে এই নেচারটা কিন্তু আইগেন ভ্যালুগুলোর ক্ষেত্রে দেখা যাবে, বুঝতে পেরেছ? তাহলে তুমি আইগেন ভ্যালু দিয়েও কিন্তু একটা সিমেট্রিক রিয়েল ম্যাট্রিক্সের র্যাঙ্ক, ইন্ডেক্স, সিগনেচার বের করতে পারো। মানে ওখানে তাহলে তোমাকে এখানে নাম্বার অফ পজিটিভ ইন্ডেক্স, মানে তখন নাম্বার অফ কটা পজিটিভ আইগেন ভ্যালু আছে সেটাই হয়ে যাবে তার ইন্ডেক্স, আর নাম্বার অফ পজিটিভ মাইনাস নাম্বার অফ নেগেটিভ আইগেন ভ্যালু, সেই ডিফারেন্সটা হয়ে যাবে সিগনেচার। বোঝা গেল? ঠিক আছে, ক্লিয়ার? বুঝতে পেরেছ? তুমি এটা যদি ভেরিফাই করে দেখতে চাও তাহলে করে দেখতে পারো। ম্যাট্রিক্স হয়ে যাবে কি? একটা আইগেন ভ্যালু পজিটিভ পাওয়া যাচ্ছে, একটা নেগেটিভ, ইনডেফিনিট টাইপের ম্যাট্রিক্স হয়ে যাবে। ইনডেফিনিট, কারেক্ট, এটা ইনডেফিনিট হয়ে যাবে। তো এখান থেকে তুমি এর কোয়াড্রেটিক ফর্মের নেচারটাও জানতে পারছো, মানে সেম জিনিস করে। ঠিক আছে, এটা একটা ইনডেফিনিট। এটা যখন তুমি এটাকে তুমি যদি কোয়াড্রেটিক ফর্মে সাজাও, হ্যাঁ, তাহলে এটা একটা ইনডেফিনিট ফর্ম দেবে আর কি। তো এর কোয়াড্রেটিক ফর্মটা কি হবে বলো তো? XYZ দিয়ে হবে। তাহলে এখানে আছে যেহেতু 0, তাহলে x² এর জায়গায় 0 হবে, আর এটা হবে তোমার XY এর টার্ম, তাহলে এখানে 2 আর 2, তার মানে 4XY। ঠিক? আচ্ছা, এটা হচ্ছে XZ, তাহলে XZ এ আছে 1 আর 1 3XZ। ঠিক? এবার আসছে ধরো YY, তাহলে 4Y², তারপরে এটা হলো তোমার YZ, তার মানে 4YZ, আর একটা আসছে এইটা, দ্যাট ইজ Z²। এই যে ফর্মটা পেচ্ছ, দিস ইজ ইনডেফিনিট। তো কোয়াড্রেটিক ফর্ম মানেই কিন্তু কোয়াড্রেটিক ফর্মকে তুমি যে কোনো সময় একটা সিমেট্রিক ম্যাট্রিক্সে কনভার্ট করতে পারো। সেই সিমেট্রিক ম্যাট্রিক্সে যা র্যাঙ্ক হবে, যা সিগনেচার হবে, যা ইন্ডেক্স হবে, সেটাই কিন্তু কোয়াড্রেটিক ফর্মেরও র্যাঙ্ক, সিগনেচার, ইন্ডেক্স সেম জিনিস। ঠিক আছে? তো দে আর লাইক রিলেটেড, মানে কোয়াড্রেটিক ফর্ম পড়া আর এই ম্যাট্রিক্সের র্যাঙ্ক, সিমেট্রিক ম্যাট্রিক্সের র্যাঙ্ক, ইন্ডেক্স, সিগনেচার বের করা, করসপন্ডিং কোয়াড্রেটিক ফর্মের বের করা, একই জিনিস, একই কাজ, ওখানেও তাই করতে হয়। ঠিক আছে? সো সেখানে তুমি, হ্যালো স্যার। হ্যাঁ বলো। কোয়াড্রেটিক ফর্মটা কি করে করলেন একটু বলবেন? বেসিক্যালি এইখানে ধরো x আছে, এখানে y আছে, এখানে z আছে, এখানেও x আছে, y আছে, z আছে, তাহলে x পজিশন মানে 0 ইন্টু x², হ্যাঁ, xy পজিশন, আর এদিকে আছে আবার yx পজিশন। তো দুটো যোগ করলে কি হয়ে যাচ্ছে? 2 আর 2 এ 4xy, ওই জন্য হয়ে গেল। মানে বেসিক্যালি এটা, হ্যাঁ, x² + 2hxy ওই ফর্মটা লাগিয়েছেন তো? একদম একদম ঠিক আছে, ঠিক আছে। এখানে চারটা xyz, তিনটে ভেরিয়েবল, কারণ এটা 3x3 ম্যাট্রিক্স বলে। 2x2 হলে জাস্ট x, হ্যাঁ 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 হ্যাঁ, মানে এটা হচ্ছে x² 0x² + 4y² + z²। আমি জাস্ট ওটাকে আগে পরে করেছি, আর এগুলো যোগ হয়ে যাচ্ছে, 2 2 4 হয়ে গেল, এখানে 1 আছে, এখানে 1 আছে, সো 2, এটা হচ্ছে xzটা এই 2, দাঁড়াও, xzটা 3 হবে না, xzটা 2 হবে, 1 + 1 2। ঠিক আছে? আর হ্যাঁ, ঠিক আছে, বাকি সব ঠিক আছে। এটা ইনডেফিনিট। ইনডেফিনিট কি করে বলা গেল? ইনডেফিনিট বলা গেল কারণ একটা 1 আছে, একটা -1 আছে, একটা পজিটিভ, একটা নেগেটিভ আছে। সো ডেফিনিট মানে কি, সবসময় একই সাইন থাকবে। সো হয় সবগুলো পজিটিভ হবে, নাহলে সবগুলো নেগেটিভ হবে। হ্যাঁ, যদি সবগুলো স্ট্রিক্টলি পজিটিভ থাকে তাহলে সেটা হচ্ছে পজিটিভ ডেফিনিট, সবগুলো যদি স্ট্রিক্টলি নেগেটিভ থাকে তাহলে এটা হচ্ছে স্ট্রিক্টলি মানে নেগেটিভ ডেফিনিট। আর যদি পজিটিভ এবং 0 থাকে, মানে কোনো নেগেটিভ নেই বাট 0 আছে এবং পজিটিভ আছে,
তাহলে সেটা হচ্ছে পজিটিভ সেমি ডেফিনিট, ঠিক আছে। আর যদি দুরকমই মিক্সচার থাকে তাহলে ইনডেফিনিট। এখানে যেমন +1 -1 আছে, মিক্সচার আছে, সো ইনডেফিনিট হয়ে গেল, ঠিক আছে। সো এর নেচারটা তুমি এইখান থেকেই পাচ্ছ আর কি, ঠিক আছে। আইগেন ভ্যালু করে দেখো একই জিনিস পাবে, আমি সেটাও দেখিয়ে দিচ্ছি। তাহলে তোমার আচ্ছা, থ্রু আইগেন ভ্যালু, তাহলে দেখো ম্যাট্রিক্সটা কি আছে, 0 2 1 2 4 2, সো 2 এখানে কত ছিল যেন 1 ছিল। সো এর যদি তুমি আইগেন ভ্যালুগুলো বের করো তাহলে কি হবে, মাইনাস এখানে ধরো -x 4 - x 2 1 - x, এই ডিটারমিন্যান্টটাকে 0 করতে হবে। তাহলে আমাদের কি আসছে, তাহলে -x ইন্টু এইটাকে গুণ করো, এটাকে গুণ করলে কি আসছে x² -4 -1 -5 +4 হলো -2, তাহলে এটা বাদ, তাহলে এইটা তাহলে 2 - x 2 - x -2 +1 ইন্টু 4 - 4 + x ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, x² - 5x + 4, এদিকে আসছে 2 2 কেটে যাচ্ছে, তাহলে -2 - x মানে +2x, আর এখানে আসছে 4 4 কেটে গেল, জাস্ট +x আসছে। তাহলে দেখো একটা x কমন চলে যাচ্ছে, ঠিক। তাহলে x কমন যদি চলে যায়, আর এখানে আমার এটাকে মাইনাস দিয়ে গুণ করে দিচ্ছি, তাহলে এইদিকে থাকলো x² - 5x + 4 -3, তাই না। তাহলে x² - 5x + 1 = 0। তাহলে দেখো x = একটা 0 পাচ্ছি, আর একটা কিভাবে পাবো, একটা পাবো আমি এ করে 5√5 5 5 25 -4 / 2, তাহলে কত আসছে দেখো 5 ± √21 / 2। দেখো একটা হচ্ছে 5 + 21 আর একটা হচ্ছে 5 - 21, দাঁড়াও হলো না তো, দুটোই তো পজিটিভ চলে আসছে, সামথিং ইজ রং। ইট শুড নট হ্যাপেন, আমি কোথাও ভুল করেছি ডেফিনেটলি। -b ± b² - 4ac, ক্যালকুলেশন বোধহয় ভুল হয়ে গেছে আমার, আরেকবার দেখা যাক। -x 2 1 2, এটা ঠিক টুকেছি তো, 0 2 1 সরি 2 4 2 1 2 1 টুকেছি তো ঠিক। তোর ওখানে 2 - 2x হবে, কোনটা বলো তো, ডিটারমিনেন্টটা বার করার সময় প্রথম লাইনটা। আচ্ছা প্রথম লাইনটা, দাঁড়াও এই একটা -2, এটা ঠিক আছে, এটা বাদ যদি দিই, এটা হচ্ছে 2 - x -2, এটা তো এইটা তো ঠিকই আছে, +1 4 - 4 + x, এটাও তো ঠিক আছে। 2 দিয়ে যখন ভাঙছেন না, 0 এর পর -2 দিয়ে যখন ভাঙছেন ওই জায়গাটা, দাঁড়াও এইটা 2 তা 2 - into 2 দিয়ে 2 into 1 - x 2 - x -2, তা 2 ঠিক আছে লিখেছি না,
ও ইয়েস, স্যার 2 minus 2 তো আচ্ছা আচ্ছা আচ্ছা, সরি 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 সরি, ছোট ছোট ভুল করে না। তাহলে এটা হয়ে গেল 4x প্লাস এক্স, মানে এটা 5x, তাহলে এখানে -5 হবে, ঠিক, -5, তাহলে এটা হয়ে গেল -1, -1 হলে এটা +4 হয়ে যাবে, তাহলে এটা 29। তাহলে দেখতেই পাচ্ছ একটা প্লাস একটা মাইনাস, এটা পজিটিভ এটা নেগেটিভ। সরি ফর মেকিং মিস্টেক। ঠিক আছে, এবার ক্লিয়ার আছে? তাহলে এটা তুমি দিয়েও করতে পারছো, আইগেন ভ্যালু দিয়েও করতে পারছো, আবার এইভাবেও তুমি করতে পারছো। ঠিক আছে, একই রেজাল্ট বেরোবে। ঠিক আছে, আর একটা মানে জাস্ট রো অপারেশন করেই আর একটা করা হবে, কিন্তু সেটা একটু আলাদা হবে, আমাকে একটু দেখে বলতে হবে, তো সেটা আমি নেক্সট দিন তোমাদেরকে বলবো। ঠিক আছে, আর একটা উপায় আছে। সো এখান থেকে কোয়াড্রেটিক ফর্মও আমি অনেকটা জাস্ট কভার হয়ে যাচ্ছে আর কি। ঠিক আছে, তাহলে কোয়াড্রেটিক ফর্মের নেচার কিন্তু আইগেন ভ্যালু দিয়ে বের হয়ে যায়। ঠিক আছে, আচ্ছা, আর একটা বেটার উপায় হচ্ছে বলে দিই, দেখো অ্যানাদার মেথড। ডিটারমিনেন্ট টেকনিক, এটাও একটা, এটা আমার মনে হয় আর সবচেয়ে তোমাদের জন্য সবচেয়ে বেস্ট হবে এটা। সো 0 2 1 2 4 2 1 2 1, 0 2 1 2 4 2 1 2 1, ঠিক, এটাই তো ছিল। ঠিক, তাহলে দেখো আমাদের যেটা করতে হয় সেখানে হচ্ছে প্রথম এই এলিমেন্টটা, দ্যাট ইজ 0, এখানে নোট ডাউন করো 0, তারপরে এই ডিটারমিনেন্টটা দেখো, তাহলে এটা হচ্ছে 0 -4, রাইট, সরি 0 -4, হ্যাঁ, মানে -4 আসলো। এবার টোটাল ডিটারমিনেন্টটা মানে 3/3 ডিটারমিনেন্টটা বের করো। তাহলে সিম্পলি তোমাকে ডিটারমিনেন্টটা করতে হবে, মানে পুরো কমপ্লিট ডিটারমিনেন্টটা। তাহলে এদিকে হচ্ছে -2 ইন্টু এটা বাদ তাহলে এদিকে হচ্ছে 2 - 2 0 প্লাস 1 ইন্টু 1 ইন্টু এটা, তাহলে দ্যাট ইজ 4 - 4, এটাও 0। হ্যাঁ, একটা 0 মানে তো ডিটারমিনেন্টে 0 আসবেই। এখানে তো এরকম হয়ে গেল না, এই জিনিসটা তাহলে এই জিনিসটা সবসময় সঠিক দিচ্ছে না। ও ও ও না, এটা একটু তোমাকে ঠিকঠাক দেবে না রেজাল্টটা। ও এটার নিয়ম হচ্ছে কি, এটার ডেফিনিটের নিয়ম হচ্ছে ফর পজিটিভ ডেফিনিট, হ্যাঁ, সব কটাই পজিটিভ হতে হবে, মানে স্ট্রিক্টলি পজিটিভ। ঠিক আছে, আর নেগেটিভ ডেফিনিটের জন্য যেটা হতে হয়, সেটা হচ্ছে প্রথমটা নেগেটিভ, তারপরেরটা পজিটিভ, তারপরটা আবার নেগেটিভ, এই রকম হতে হয়, মানে অল্টারনেট সাইন হতে হয়, স্টার্টিং ফ্রম নেগেটিভ, তারপরটা পজিটিভ, তারপরটা নেগেটিভ। এই নেচারটা যদি না থাকে তাহলে বুঝবে ইনডেফিনিট। এবং এখানে দেখতে পাচ্ছ এখানে দু ক্ষেত্রে কিন্তু এখানে প্লাস হচ্ছে, পজিটিভ মানে ডেফিনিট, যে কোনো টাইপের ডেফিনিটের ক্ষেত্রে দু ক্ষেত্রে এখানে পজিটিভ হচ্ছে, কিন্তু মাঝেরটা এখানে আমরা নেগেটিভ পাচ্ছি, তার মানে কি ওটা ইনডেফিনিট আছে। আর ডিটারমিনেন্টে যেহেতু 0, একটা 0 আইগেন ভ্যালু আছে, সো একটা পজিটিভ হবে একটা নেগেটিভ হবে। তো এইভাবে তুমি অ্যানালাইটিক্যালি বলতে পারো। ঠিক আছে, তো এইটা হচ্ছে তোমার নেচার, মানে পজিটিভের জন্য পজিটিভ পজিটিভ পজিটিভ, বা কেউ 0 হতে পারে, মানে কোনো নেগেটিভ হবে না। আর নেগেটিভ ডেফিনিটের জন্য মাইনাস প্লাস মাইনাস অল্টারনেট সাইন হবে নেগেটিভ ডেফিনিটের জন্য।
ঠিক আছে? সো 3/3 ম্যাট্রিক্সের ক্ষেত্রে মাঝখানেরটা যদি তুমি নেগেটিভ পেয়ে যাও তাহলে ডেফিনেটলি ওটা ইনডেফিনিট ম্যাট্রিক্স হয়ে যাবে। ঠিক আছে? এটা কিন্তু ওই তোমার আইগেন ভ্যালুর মতন হবে না যে ওখানে যটা প্লাস ততগুলো পজিটিভ ততগুলো নেগেটিভ, ওই রকম ব্যাপারটা এখানে নেই। ঠিক আছে? তো এইটাও একটা খুব সুন্দর টেকনিক তোমার ডেফিনিটনেস চেক করার। ঠিক আছে? ইনডেফিনিটনেস চেক করার। ডিটারমিনেন্টে কিভাবে করবেন? এই তো প্রথমটা হচ্ছে জাস্ট এটা, এই এলিমেন্টটাই নিচ্ছি, জিরো এলিমেন্টটা। ওটা বুঝলাম। তারপরেরটা হচ্ছে এই 2/2 ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টটা ক্যালকুলেট করলাম। সো 0 - 4 হলো। তারপরে এই পুরো ম্যাট্রিক্সটা ডিটারমিনেন্ট নিয়ে নিলাম। ঠিক আছে? মানে তিনটা ডিটারমিনেন্ট তোমাকে নিতে হচ্ছে। একটা হচ্ছে প্রথমটা তো জাস্ট একটাই এলিমেন্ট, তারপরটা হয়ে গেল 2/2 ডিটারমিনেন্ট, সেটাও ইজি টু ক্যালকুলেট। তারপর হচ্ছে 3 নম্বরটাই জাস্ট হচ্ছে পুরোটার ক্যালকুলেট, পুরো ডিটারমিনেন্টটা ক্যালকুলেট করে নাও। বুঝলাম। ঠিক আছে? তাহলে পজিটিভ ডেফিনিটের জন্য এই জিনিসটা হবে, তিনটারই সাইন পজিটিভ হবে, বা কেউ জিরো হতে পারে, মানে কোনো নেগেটিভ আসবে না। আর নেগেটিভ ডেফিনিটের জন্য সব কটা মানে নেগেটিভ পজিটিভ নেগেটিভ এইভাবে এই অর্ডারিংটা মেনটেন করবে, মানে অল্টারনেটিং সাইন হবে আর কি। ঠিক আছে? তো এই জিনিসটা এখানে আমরা যেহেতু এখানে নেগেটিভ পেলাম, তার মানে কি এই দুটোর দেখো যে কোনো ডেফিনিটের ক্ষেত্রে এই দুটোই পজিটিভ হচ্ছে। এখানে নেগেটিভ পেলাম মানেই ডেফিনিট নয়, ইনডেফিনিট। আর এটা জিরো মানে একটা জিরো আইগেন ভ্যালু আছে। ডিটারমিনেন্ট জিরো হলে কি হয়, আইগেন ভ্যালু একটা জিরো হতেই হবে, কারণ ডিটারমিনেন্ট হচ্ছে আইগেন ভ্যালুগুলোর গুণফল। তো গুণফলটা জিরো মানে যে কোনো একটা অ্যাটলিস্ট জিরো আছে। ঠিক আছে? আর যেহেতু এখানে নেগেটিভ সেহেতু ইনডেফিনিট আছে, তার মানে পজিটিভ নেগেটিভ মিক্সচার আছে। তার মানে যেহেতু তিনটাই তোমার টোটাল অপশন, তাহলে একটাই জিরো একটা পজিটিভ একটাই নেগেটিভ, এটাই তো অপশন হওয়া উচিত, তাই না? এমন তো হতে পারে না 1 0 0, এরকম তো হলে তো ডেফিনিট হয়ে গেল। ঠিক আছে? যেহেতু মিক্সচার হতে হবে, একটা পজিটিভ একটা নেগেটিভ হতেই হবে, আর একটা জিরো হতেই হবে। সো আলটিমেটলি তুমি পেয়ে গেলে, এই ফর্মটা পেয়েই যাচ্ছ। এই হচ্ছে ব্যাপার। সো এইটা একটা বেশ সুন্দর টেকনিক, ডিটারমিনেন্ট টেকনিক। এটা যে কোনো সিমেট্রিক ম্যাট্রিক্সের ক্ষেত্রে তুমি এই জিনিসটা অ্যাপ্লাই করতে পারো। ঠিক আছে? বাট 4/4 এর জন্য তোমার তখন এটা 4/4 এর একটা ডিটারমিনেন্ট বের করতে হবে, তখন একটু ডিফিকাল্ট হয়ে যাবে এই মেথডটা। তার জন্য তখন এই মেথডটাই বেস্ট হবে। বা এর থেকে আরেকটা মেথড আছে, আমি সেটা পরের দিন বলবো। হ্যাঁ, মানে এর থেকে ইজি রো অপারেশন করে বলা যায়, ইজি রো অপারেশন। ঠিক আছে? এখানে তো অনেকগুলো রো অপারেশন করলাম, ওদের কম সংখ্যক রো অপারেশন করে আমরা ডিটারমাইন করতে পারবো কটা পজিটিভ থাকবে কটা নেগেটিভ থাকবে। ক্লিয়ার হলো? ওটা আমরা নেক্সট দিন করব। ঠিক আছে? কারণ আমাকে একটু দেখতে হবে, ভুল তো পড়ানো যাবে না, সেই জন্য একটু দেখে আমাকে মানে কনফার্ম হয়ে তারপর আমি ওটা বলতে পারবো। ওকে? তো এই হচ্ছে আমাদের কি বলে র্যাঙ্ক, ইন্ডেক্স আর হচ্ছে সিগনেচার বের করার পদ্ধতি। বোঝা গেল? কারো কোনো ডাউট থাকলে বলে ফেলো। ঠিক আছে? আচ্ছা, আজকে কি আর নতুন কিছু করাবো না এখানে রেখে দেবো বলো? কারণ এরপরে যে জিনিসটা আমরা করাবো সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা জায়গা, সেটা হচ্ছে কি সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন। এখান থেকে মানে কোশ্চেন আসার চান্স অনেক বেশি এবং খুব ইম্পর্টেন্ট একটা জায়গা। মানে আমি শুরু করলে ওটা শেষ করতে পারবো না, এটা হচ্ছে কথা। ওই জন্যই, কারণ এখন মাঝখানে ছেড়ে দিলে তো কি হবে, জিনিসটা খাপছাড়া হয়ে যাবে। দেখছি আর কিছু করানো যায় কিনা। ও আচ্ছা, র্যাঙ্কের আমি কয়েকটা জিনিস একটু বাদ দেওয়া হয়েছিল, তো সেইটা আমি করিয়ে দিই। আচ্ছা,
দাঁড়াও, র্যাঙ্কের কয়েকটা জিনিস বাদ দিয়েছিলাম, তো সেইটা আমি করিয়ে দিই, তাহলে জিনিসটা কমপ্লিট হয়ে যাবে আর কি। ঠিক আছে, দেখো rank of a matrix, ঠিক আছে। তাহলে যদি তোমাকে র্যাঙ্ক অফ এ ম্যাট্রিক্স বের করতে দেয়, তো তুমি কিভাবে এগোবে? তোমার কাছে সবচেয়ে সহজ উপায় কি? তাহলে দেখতে পাচ্ছ যে আমরা যদি রো অপারেশন করে, হ্যাঁ বলো। ঠিক আছে, তাহলে রো অপারেশনে সবসময় রিডিউসড ফর্মে যাওয়ার দরকার নেই, আপার ট্রায়াঙ্গুলার ফর্মে কনভার্ট করবে, মানে শুধু ডায়াগোনালের নিচের গুলোকে জিরো করার চেষ্টা করবে, এর বেশি কিছু করার দরকার হবে না। ঠিক আছে, সো মেথড 1 সেটা হচ্ছে রো অপারেশন, ট্রাই টু মেক আপার ট্রায়াঙ্গুলার। ঠিক আছে, আপার ট্রায়াঙ্গুলার, বেশি কিছু দরকার নেই। তাহলে এতে তোমার কি হয়ে যাবে, নাম্বার অফ স্টেপস কমে যাবে। ঠিক আছে, তুমি যদি ওটাকে রো রিডিউসড ফর্মে নিয়ে যেতে চাও, তাহলে ওখানে কিন্তু তোমাকে লিডিং 1 বানাতে হবে, সেই 1টা যে কলামে আছে তার উপর নিচ সবগুলোকে জিরো করতে হবে, অত দরকার নেই, তোমাকে শুধু আপার ট্রায়াঙ্গুলার কনভার্ট করতে হবে, দ্যাটস অল। ঠিক আছে, 2 নম্বর হচ্ছে ডিটারমিনেন্ট টেকনিক। ডিটারমিনেন্ট টেকনিক সেটা কি, যে ম্যাক্সিমাম order of submatrix having non-zero determinant। তাহলে ডিটারমিনেন্ট দিয়ে আমরা দেখব যে ম্যাক্সিমাম সাবম্যাট্রিক্স কোনটা পাচ্ছি, কত অর্ডারের সাবম্যাট্রিক্স আমরা পাচ্ছি যার ডিটারমিনেন্ট নন জিরো, সেই ম্যাক্সিমাম নাম্বারটাই হয়ে যাবে র্যাঙ্ক। ঠিক আছে, এটা অনেক সময় কি হয়, যেহেতু ছোট ছোট ম্যাট্রিক্স যদি দেয়, ধরো 3/3, তাহলে খুব ইজিলি তুমি এটা বের করতে পারো, জাস্ট ডিটারমিনেন্ট ক্যালকুলেট করেই তুমি কিন্তু খুব সহজেই বলতে পারো যে র্যাঙ্ক কত হবে। কিন্তু এই ডিটারমিনেন্ট টেকনিকটা যদি আমরা 4/4 বা 5/5 ম্যাট্রিক্স হয়ে যায়, তখন ডিটারমিনেন্ট টেকনিকটা আমাদের, কারণ 3/3 এর বেশি হলে ডিটারমিনেন্ট ক্যালকুলেট করতে আমরা মানে টাইমও বেশি লাগাবো এবং হয়তো ভুল হওয়ার চান্সও অনেক বেশি থাকবে। ঠিক আছে, সো আপ টু 3/3 জন্য ডিটারমিনেন্ট টেকনিক ইজ গুড। ঠিক আছে, আর রো অপারেশন ইজ গুড ফর এভরিথিং। ঠিক আছে, 4/4 হোক 5/5 হোক, তুমি রো অপারেশন করো, ইউ বিন্দাস হয়ে যাবে। সো বেশি অর্ডার যদি বেশি হয়ে যায়, তাহলে ডেফিনেটলি তুমি রো অপারেশন ইউজ করবে, আর যদি আপ টু 3 হয় তুমি ডিটারমিনেন্টটা ট্রাই করতে পারো, খুব বেশি টাইম লাগবে না। বোঝা গেল? যেমন এই ম্যাট্রিক্সটার ক্ষেত্রে, এটা একটা 3/3 ম্যাট্রিক্স, তাহলে 3/3 একটাই ম্যাট্রিক্স হচ্ছে যার ডিটারমিনেন্ট আমরা 0 পাচ্ছি, তার মানে র্যাঙ্ক 3 এর কম হবে, তাহলে 2 হতে পারে, 1 হতে পারে, 0 হতে পারে। এবার যদি 2/2 তুমি 2/2 একটা পাচ্ছ, দেখো এই যে 2/2টা আমরা পেয়েছি, যার ডিটারমিনেন্ট হচ্ছে -4, তাই না? তার মানে কি র্যাঙ্ক 2 হয়ে গেল। তাহলে ম্যাক্সিমাম সাবম্যাট্রিক্স আমরা যেটা পেলাম, ম্যাক্সিমাম অর্ডারের সাবম্যাট্রিক্স, সেটা হচ্ছে 2/2 যার ডিটারমিনেন্ট নন জিরো। 3/3 আমরা ডিটারমিনেন্ট নন জিরো পাচ্ছি না, সেই জন্য র্যাঙ্ক হয়ে গেল 2। তাহলে এই ম্যাট্রিক্সের র্যাঙ্ক হয়ে গেল 2। বোঝা গেল ডিটারমিনেন্ট টেকনিকটা? তাহলে রো অপারেশন না করে ডিটারমিনেন্ট ক্যালকুলেট করেও তুমি র্যাঙ্ক বলতে পারো। আচ্ছা, এটা তো গেল। আচ্ছা, আর কি র্যাঙ্কের আর কি কি থিওরি আছে? হ্যাঁ, সেই থিওরিগুলো একটু আমরা যদি ডিসকাস করে নিই। আমরা কিছু থিওরি এর আগে বলেছিলাম যে একটা যদি ইনভার্টেবল ম্যাট্রিক্স দিয়ে ডান দিকে বা বাঁ দিকে গুণ করা হয়, র্যাঙ্ক আনচেঞ্জ থাকে। ঠিক আছে, আর একটা হচ্ছে যে র্যাঙ্ক অফ এ ইকুয়ালস টু র্যাঙ্ক অফ এ ট্রান্সপোজ, কারণ এখানে ট্রান্সপোজটা ম্যাটার করে না, কারণ রো র্যাঙ্ক ইকুয়ালস টু কলাম র্যাঙ্ক, কারণ র্যাঙ্ক অফ এ মানে রো র্যাঙ্ক, আর রো র্যাঙ্ক অফ এ ইজ সেম অ্যাজ কলাম র্যাঙ্ক অফ এ ট্রান্সপোজ, কারণ জাস্ট তুমি রো গুলোকে কলাম ওয়াইজে সাজিয়ে নিচ্ছ।
সেই জন্য যেহেতু রো র্যাঙ্ক আর কলাম র্যাঙ্ক সমান হয় সেই জন্যই এই জিনিসটা ঘটছে। ঠিক আছে, আগে মানে এটা কোনো ম্যাটার করছে না আর কি। ওকে, সো রো র্যাঙ্ক আর কলাম র্যাঙ্ক ইকুয়াল হচ্ছে বলে এই জিনিসটা ঘটছে। আর একটা ইম্পর্টেন্ট যে কোশ্চেনটা পরীক্ষায় আসে সেইটা হচ্ছে যে দুটো ম্যাট্রিক্সের প্রোডাক্টের র্যাঙ্ক কিরকম হতে পারে, তো সেইটা আমরা এখানে দেখব। সো র্যাঙ্ক অফ, এটা মাথায় রাখবে যে র্যাঙ্ক অফ এ বি, এইটা পরীক্ষায় অনেক সময় আসে। এটা হচ্ছে মিনিমাম অফ র্যাঙ্ক অফ এ র্যাঙ্ক অফ বি, মানে এ বি এর র্যাঙ্কের বেশি হতে পারে না প্রোডাক্টের র্যাঙ্কটা। ঠিক আছে, যেটা মিনিমাম হবে সেই জিনিসটা এখানে হবে। তো এইটা আমরা করব না, বাট এইটা মনে রাখবে আর কি। ঠিক আছে, আপাতত আর মনে হচ্ছে না কিছু দরকার আছে আপাতত। তাহলে দেখো নেক্সট ক্লাসটা আমাদের খুব ইম্পর্টেন্ট, সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনের যাবতীয় রেজাল্ট আমরা করব এবং খুব ইম্পর্টেন্ট জায়গা ওটা। পরীক্ষায় খুব ভালো ভালো কোশ্চেন্স কিন্তু সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনস থেকে আসে। ওকে, তো আমরা সেই জিনিসটা কিন্তু এর পরের দিন করব। আর এটা শেষ হলেই আমাদের মোটামুটি ভেক্টর স্পেস রিলেটেড এই জায়গাগুলো হয়ে যাবে। তারপরে আমরা করব লিনিয়ার ট্রান্সফরমেশনের জায়গাটা পড়ে থাকবে। ওটা হয়ে গেলেই তারপরে আমরা চলে যাব ইনার প্রোডাক্ট হয়ে গেলে কোয়াড্রেটিক ফর্ম, আর অ্যাডজয়েন্ট আর ডিটারমিনেন্ট রিলেটেড একটা চ্যাপ্টার একদিন হয়তো হালকা কয়েকটা ক্লাস মানে একটা ক্লাস লাগবে। অর্থোগোনাল ম্যাট্রিক্স, ডিটারমিনেন্ট রিলেটেড, অ্যাডজয়েন্ট রিলেটেড, বাস কয়েকটা কিছু আছে, সেটা ওই তোমাদের 9-10 সিলেবাসে আর 11-12 দুটোতেই আছে, সেই জন্য ওটা করাতেই হবে। ঠিক আছে, আর লিনিয়ার ট্রান্সফরমেশন কিন্তু তোমাদের 9-10 সিলেবাসে নেই। হ্যাঁ, তো তাও যদি তোমরা চাও করতে পারো, কারণ দেখো বেসিক্যালি তোমার লিনিয়ার ট্রান্সফরমেশনের ইম্পর্টেন্ট জায়গাটা হচ্ছে র্যাঙ্ক নালিটি থিওরেম। র্যাঙ্ক নালিটি থিওরেম ইজ রিলেটেড টু সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন। তো দুটো জিনিস সেম, কিন্তু সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনে তুমি যা দেখবে, হ্যাঁ, লিনিয়ার ট্রান্সফরমেশনের ক্ষেত্রে সেম জিনিসই আছে, সো আলাদা জিনিস নয়। একটা করলে দুটো হয়ে গেল। সো যারা 9-10 পড়ছো তারা লিনিয়ার ট্রান্সফরমেশনটা দেখতে পারো। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। আর আইগেন ভ্যালু, আইগেন ভেক্টর আছে 11-12-এ, যেটা তোমাদের এতে নেই, বাট সেই জিনিসগুলো দেখে নিতে পারো, কারণ অনেক সময় কিছু কিছু কোশ্চেন আইগেন ভ্যালু টেকনিক দিয়ে যদি করা হয় খুব সহজে হয়। ঠিক আছে, তো আমি বলছি ওই জিনিসগুলো তোমরা মানে ভিডিওগুলো অন্তত দেখো, ক্লাসগুলো দেখো। ঠিক আছে, তো চলো আজকে এই অবধি থাক।